হাসান। তো আজকে আমরা পড়বো মেইনলি টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ে। আমি এই স্লাইডটা যদি আপলোড করি নাই, আমি ইনশাল্লাহ আপলোড করে দিব ক্লাস শেষ হওয়ার পরই। এই স্লাইডটার মধ্যে টাইম কমপ্লেক্সিটি নিয়ে বেশ বড় একটা আলোচনা আছে। স্লাইডটা সবকিছু হয়তো আমরা দেখতে পারবো না, বাট যেগুলো মেইন মেইন জিনিস সেগুলো আমি কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো অ্যালগোরিদমের ডেফিনিশন যদি হচ্ছে আমরা একটু দেখি, আমি ইংরেজিতে এখানে একটা সংজ্ঞা দিছি, সেটা হচ্ছে যে a finite set of statements that guarantees an optimal solution in finite interval of time. যদিও আমরা যখন প্রোগ্রামিং এর ক্লাস করছি তখন স্টেটমেন্ট সম্পর্কে আমরা খুব ভালো জানতে পারছি, এবং অ্যালগোরিদমের এই সংজ্ঞাটা অনেকে এইভাবে দিয়ে থাকে যে অ্যালগোরিদম হচ্ছে একটা স্পেসিফিক জিনিস এবং হচ্ছে কয়েকটা স্টেটমেন্ট যেটা হচ্ছে একটা স্পেসিফিক টাস্ক মানে করতে পারে। যেমন হচ্ছে যে অ্যালগোরিদমের সংজ্ঞা যদি দিই, তাহলে যেমন ডায়াক্সটা অ্যালগোরিদম আছে। ডায়াক্সটা অ্যালগোরিদম হচ্ছে তোমার যখন শর্টেস্ট পাথ বের করতে হয়, যেমন এখন হচ্ছে গুগল ম্যাপ ফিচার আছে, যেমন দেখবা যে তোমার হচ্ছে একটা শর্টেস্ট ডিস্টেন্স সাজেস্ট করে গুগল ম্যাপ। তো গুগল ম্যাপ আসলে এটা কিভাবে করে, এখানে শর্টেস্ট পাথ অ্যালগোরিদম ইউজ করা হয়ে থাকে। শর্টেস্ট পাথ অ্যালগোরিদম হচ্ছে এমন, যেমন হচ্ছে তোমার একটা নোড থেকে যেমন এখানে কি ড্র করা যাবে, যেমন ধরো এটা একটা নোড, অনেকগুলো আছে ইয়ে দিছে, কি যেন আসছে, তো এটা চলে যাবে, কি রাখি। ওকে, সো ধরো এরকম অনেকগুলো নোড আছে। So এখন ধরো কেউ চাচ্ছে যে এই নোড থেকে এই নোডটা থেকে সে হচ্ছে তোমার লেটস সে এই নোডে আসতে যাচ্ছে। তো এখন যদি সে এই নোডে আসতে চায়, তাহলে সে কিন্তু অনেকগুলা পথ হয়ে আসতে পারে, যেমন হচ্ছে এইখান থেকে এখানে আসতে পারে, আবার সে চাইলে এইখান থেকে এইখানে আসতে পারে, আবার চাইলে এইখান থেকে এখানে আসতে পারে, আবার সে যদি চায় এখান থেকে ঘুরে এভাবে আসতে পারে, আবার চাইলে এইভাবে ঘুরে এইভাবে আসতে পারে, আবার চাইলে এইভাবে ঘুরে গিয়ে এইভাবে আসতে পারে। একটা কমপ্লেক্স স্ট্রাকচারের মতো কিন্তু হয়ে গেছে যাচ্ছে বিষয়টা। এখন আমরা নয় নিজ চোখে দেখতেছি, চোখে দেখে বুঝতেছি যে হয় যদি এই পাথটা সে ফলো করে তাহলে সে খুব দ্রুত আসতে পারবে, একটা নোড পার হয়ে সে চলে আসতে পারবে। আবার যদি এই পাথটা ফলো করে তাহলেও কিন্তু একটা নোড, মানে একটা নোড, এগুলাকে যে গুলো বলতেছি এগুলো কি হচ্ছে এক একটা প্রোগ্রামিং ভাষায় এক একটা নোড বলা হয়। তো এরকম এক একটা নোড হয়ে হয়ে সে চলে আসতে পারতেছে। কিন্তু যখন প্রোগ্রামিং এ মানে ধরো কম্পিউটার যখন হচ্ছে এটা কাউন্ট করবে, সে কিন্তু এটা বুঝবে না, সে কিন্তু এই একটাকে পয়েন্ট হিসেবে ধরে নিয়ে দেন হচ্ছে কাউন্ট করবে। তো তাকে বোঝানোর জন্য কিন্তু আমার প্রোগ্রামিং দিয়ে বোঝাইতে হবে। তো এই যে একটা নোড থেকে আরেকটা নোডের ডিস্টেন্স, মানে এটা কতটুকু শর্ট ডিস্টেন্স হতে যাওয়া যায়, সেটা বের করার জন্য আমরা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম ইউজ করে থাকি। তো এখন এই যে আমি এক একটা নোড দেখাইছি, এই এক একটা নোডকে কেউ চাইলে হচ্ছে এক একটা সিটি বলতে পারে। যেমন ধরো ঢাকা সিটি থেকে কেউ রাজশাহী সিটিতে যেতে চাচ্ছে। তো ঢাকা সিটি থেকে রাজশাহী সিটিতে যাওয়ার তো অনেকগুলো রাস্তা আছে। তো আমরা সবসময় কিন্তু এটা খুঁজি যে কোন রাস্তাটা, কি খুঁজি যে কোন রাস্তাটা ভালো, যে রাস্তাটা ভাঙা কম, এবং হচ্ছে কোন রাস্তা দিয়ে সব থেকে সহজ সময়ে যাওয়া যায়। সো শুধুমাত্র যে হচ্ছে একটা নোড থেকে আরেকটা নোডের দূরত্ব পরিমাপের জন্য শর্টেস্ট পাথ অ্যালগোরিদম ইউজ করা হয় তা না। যে কোনো জিনিস, নোডগুলো একটা সিটি হইতে পারে, বা ধরো তুমি একটা কাজ করতেছো সেই কাজের একটা অংশ হইতে পারে। ইট ডিপেন্ডস যে তুমি হচ্ছে যে যেই জিনিসটা নিয়ে কাজ করবা সেই জিনিসটা হইতে পারে। সো মেইনলি শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, তো মুছেও না এখন, যাই হোক না মুছুক। তো শর্টেস্ট পাথ অ্যালগোরিদমটা মেইনলি হচ্ছে তোমার আহ একটা নোড থেকে আরেকটা নোডে কত শর্ট ডিস্টেন্সে যাওয়া যায় সেটার জন্য হচ্ছে ইউজ করা হয়, এবং ইফিসিয়েন্সি কিরকম আমাদের প্রোগ্রামটা সেটা দেখার জন্য ইউজ করা হয়। আচ্ছা, আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে, মানে শেয়ারে আছে তো, বিদ্যুৎ আসছে তো? জি ভাই। আচ্ছা, ওকে ফাইন।
সো অ্যালগোরিদমের সংজ্ঞাটা আমি এখানে এটা দিছি যে দেখো নিচে আন্ডারলাইন করে দিছি যে ফাইনাইট সেট অফ স্টেটমেন্ট, একটা ফাইনাইট সেট অফ স্টেটমেন্টস হতে হবে এবং হচ্ছে গ্যারান্টি থাকতে হবে একটা অপটিমাল সলিউশনের, এবং ফাইনাইট ইন্টারভাল অফ টাইম। তো আমি একটু আগে যেটা বললাম যে অ্যালগোরিদমটা হচ্ছে একটা ফাইনাইট সেট অফ স্টেটমেন্ট যেটা কিনা হচ্ছে একটা স্পেসিফিক টাস্ক করতে পারে। যেমন হয়তো তোমার অ্যালগোরিদম 2টা নাম্বারের যোগ করতে পারে, সেটাও একটা অ্যালগোরিদম। তো সেটার একটা স্পেসিফিক টাস্ক আছে, সেটা 2টা নাম্বারের যোগ করতে পারতেছে। বাট এখানে আমি নতুন যে কথাটা দিই সেটা হচ্ছে গ্যারান্টি দিতে হবে যে এটা একটা অপটিমাল সলিউশন ইন ফাইনিট ইন্টারভাল অফ টাইম, একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারে। তো অ্যালগোরিদমের যদি ডেফিনিশন দিতে যাই আমরা, তো এখানে 2টা জিনিস চলে আসে অটোমেটিক্যালি, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি এবং হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। দ্যাট মিনস আমার যে একটা প্রোগ্রাম চলে, তাহলে সেই প্রোগ্রামটা যে রান হচ্ছে সেই রান হইতে কতটুকু সময় লাগে, এবং সেই প্রোগ্রামটা কতটুকু মেমোরি আমার হার্ড ড্রাইভ বলি বা র্যাম বলি সেটার মধ্যে নেয়। এখন এখান থেকে যদি আমি একটা বেস্ট প্রোগ্রাম বের করতে চাই, যেখান থেকে আমার বেস্ট প্রোগ্রাম কোনটা হবে, যে প্রোগ্রামটা বেশি টাইম নিবে আর মেমোরি বেশি নিবে, সেই প্রোগ্রামটা কি আমাদের বেস্ট টাইম হবে, মানে বেস্ট প্রোগ্রাম হবে বা বেস্ট অ্যালগোরিদম হবে? অবশ্যই না। যে প্রোগ্রামটা আমাদের কম সময়ে বেশি কাজ করতে পারবে এবং কম মেমোরি নিবে, সেই প্রোগ্রামটাই কিন্তু আমাদের বেস্ট অ্যালগোরিদম হবে। তো অ্যালগোরিদমটা কেমন, অ্যালগোরিদমটার টাইপ কেমন বা অ্যালগোরিদমটা ভালো কিনা, সেটা জাজ করার জন্য আমরা 2টা জিনিসের উপর নির্ভর করে থাকি, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস। তো এই জন্য টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি মানে কনসেপ্টটা আসছে মেইনলি। তো আমরা সামনের দিকে আগাই। তারপর আগাচ্ছে না কেন? প্রবলেম করতে, আমি আবার শেয়ার দিই। তো বড় স্ক্রিনে নিয়ে চলে যাই। কি সমস্যা? আচ্ছা, আমার গুগল ক্রোমটা কি দেখা যাচ্ছে? এই কোভিড-19 এর সুরক্ষা এটা দেখা যাচ্ছে? না ভাইয়া। ওকে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে। ওকে, তো আমরা সামনের দিকে আগে। তো আমাদের অ্যালগোরিদমের ডেফিনেশন গেল, এখন হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম যে আমরা গোড অ্যালগোরিদম হচ্ছে যে কিভাবে হচ্ছে ইয়া করবো, ডিফাইন করবো, সেটা হচ্ছে যেটা হচ্ছে চলতে কম সময় লাগবে এবং হচ্ছে কম মেমোরি নিবে, এবং হচ্ছে বেশ কিছু কম্পিটিশনাল ব্যাপার স্যাপার আছে যেটা মানে কম্পিটিশন করে আমরা হচ্ছে ডিসাইড করতে পারবো যে আসলে হ্যাঁ এই অ্যালগোরিদমটা বেস্ট। যেমন আমরা যখন কোন একটা দৌড় প্রতিযোগিতা দিই, দৌড় প্রতিযোগিতার মধ্যে যে হচ্ছে আগে ক্রস করে যে সীমানাটা থাকে সেটা, তাকে যেরকম আমরা ফার্স্ট বলি, পরে যে আসে তাকে সেকেন্ড বলি, থার্ড বলি এভাবে। তো সেম ভাবে ধরো এরকম একটা প্রতিযোগিতা হলো যে এখানে হচ্ছে প্রোগ্রামারদের প্রতিযোগিতা, এবং এদেরকে অনেকগুলো হচ্ছে অ্যালগোরিদম বা অ্যালগোরিদম বিল্ড করতে দেওয়া হলো,
বা একটা অ্যালগোরিদম আমরা আসলে কিভাবে বিল্ড করি, কোন একটা প্রবলেমের সলিউশন দাঁড় করে, সেটাই তো একটা অ্যালগোরিদম, যেটা হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করতে পারে। তো এখন তিনটা প্রোগ্রামার হয়তো তিন ভাবে কোড করবে, তো তাদের ওখান থেকে আমরা কিভাবে হচ্ছে যে বের করবো যে কার প্রোগ্রামটা সব থেকে ভালো। তো সেটা যদি আমরা বের করতে চাই, অবশ্যই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে দেখতে হবে যে কার প্রোগ্রামটা কম টাইম নিচ্ছে এবং কম মেমোরি নিচ্ছে। যার প্রোগ্রামটা হচ্ছে এরকম কম টাইম নেবে এবং কম মেমোরি নেবে, অবশ্যই তার প্রোগ্রামটা সব থেকে ভালো। তো এবারে মেজারিং এফিসিয়েন্সি, মেজারিং এফিসিয়েন্সিটা আমি যদি একদম শর্ট করে বলি, সেটা হচ্ছে এখানে আমি এন একটা টার্ম উল্লেখ করছি। যদি হচ্ছে লেজার নেই, এখানে এন হচ্ছে একটা টার্ম হচ্ছে উল্লেখ করছি, তো এইন এর উপর হচ্ছে ডিপেন্ড করে। তো এইনটা কি, আমরা হচ্ছে প্রোগ্রামিং অনেক সময় অ্যারে ডিক্লেয়ার করে থাকি বা হচ্ছে একটা ইনপুট নেই। তো এন এর উপর কিভাবে ডিপেন্ড করে সেটা হচ্ছে আমরা নেক্সটেই হচ্ছে দেখতে পারবো। এবার হচ্ছে ফ্যাক্টর, একটা প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইজ করার জন্য কোন কোন ফ্যাক্টরের উপর হচ্ছে আমাদেরকে মানে নির্ভর করতে হয়। সে প্রথমটা হচ্ছে হার্ডওয়্যার, পরেরটা হচ্ছে অপারেটিং সিস্টেম, দেন পরেরটা হচ্ছে কম্পাইলার, সাইজ অফ ইনপুট এবং হচ্ছে নেচার অফ ইনপুট। যেমন ধরো আমরা হচ্ছে একটা প্রোগ্রাম লিখলাম জোড় সংখ্যা নির্ণয় করার। তো জোড় সংখ্যা নির্ণয় করার বা হচ্ছে ধরো এরকম যে জোড় সংখ্যা নির্ণয় করার ধরো প্রোগ্রাম যে আমরা হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত জোড় সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছি এবং বেজোড় সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছি। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা লুপ চালাই চেক করে করতে পারি, বা হয়তো যে একটা লুপ চালাই হচ্ছে যে সেই সেই মানে অ্যারেটার বেজোর ইন্ডেক্স গুলাকে, মানে বেজোর নাম্বার যে ইন্ডেক্স গুলো আছে সেই ইন্ডেক্স গুলোকে আমরা ফলস করে দিতে পারি, আর জোর ইন্ডেক্স গুলোকে ট্রু রাখতে পারি। দেন ট্রু ইন্ডেক্স গুলো প্রিন্ট করলাম, ফলস ইন্ডেক্স গুলো প্রিন্ট করলাম। এখন ধরো আমার ইনপুট আমি 1000টা নাম্বারের জন্য করতেছি, আমার এই নাম্বারটা ধরো 1000 না হয়ে আরো বেশি হলো, মনে করো 1 লাখ নাম্বারের জন্য হলো। তো যখন 1 লাখ নাম্বারের জন্য হবে তখন কিন্তু আমার টাইমটা আরো বেশি লাগবে। আরেকটা জিনিস হচ্ছে অপারেটিং সিস্টেমের উপর। অপারেটিং সিস্টেমটা কি, যেমন দেখবা যে অনেকের পিসিতে উইন্ডোজ দেওয়া থাকলে উইন্ডোজটা অনেক স্লো কাজ করে, বাট লিনাক্স দেওয়া থাকলে লিনাক্সটা অনেক ফাস্ট কাজ করে। কারণ হচ্ছে লিনাক্সটা কিন্তু কার্নেলে রান করে। তো কার্নেল কি এটা নিয়ে আমি গেলাম না, এটা তোমরা যদি জানার ইচ্ছা থাকে গুগল করে নিও, বা হচ্ছে পরবর্তী ক্লাসে যদি আমরা টাইম পাই তাহলে কার্নেল নিয়ে আলোচনা করবো। অপারেটিং সিস্টেমের একটা ব্যাপার আছে, তারপর হার্ডওয়্যারের ব্যাপারে যদি বলি, যেমন ধরো কারো কারো হয়তো যে 32 জিবি র্যাম, কোরাই 9 প্রসেসর, তারপর ধরো খুব ভালো একটা এসএসডি লাগানো, তো তার পিসিটা যেরকম ফাস্ট হবে স্বাভাবিকভাবেই ধরো আমরা যারা মোটামুটি মিড কনফিগারেশন পিসি ইউজ করি 8 জিবি বা 4 জিবি র্যাম, কোরাই 5 প্রসেসর বা কোরাই 7 প্রসেসর, আমাদের পিসি কিন্তু অতটা ফাস্ট হবে না। তো এই ফ্যাক্টর গুলোর উপরে কিন্তু টাইমের ব্যাপারগুলো নির্ভর করে। এন্ড ফাইনালি অ্যালগোরিদম, আমরা যে অ্যালগোরিদমটা নিয়ে হচ্ছে কাজ করব সেটা। তো এইগুলোর মধ্যে আমাদের কোনটা হচ্ছে ইমপ্রুভ মানে করতে হবে, মানে এতগুলো কি ইমপ্রুভ করা আসলে, হ্যাঁ চাইলে করা যাবে, বাট এখানে কিছু জিনিস আগে যেগুলো হচ্ছে আমাদের অবশ্যই ইমপ্রুভ করা উচিত, সেটা কি দেখি। সো রানিং টাইম অফ এন অ্যালগোরিদম, একটা অ্যালগোরিদমের হচ্ছে রান টাইম কোনটার উপর হচ্ছে নির্ভর করে, সেটা হচ্ছে যে আমি যেটা বললাম ইনপুট সাইজ, তোমার ইনপুট সাইজটা কতটুকু হবে, কত বড় হবে সেটার উপর। আর নেচার অফ ইনপুট, নেচার অফ ইনপুটটা হচ্ছে বলতে আমি এটা বুঝছি যে সেই ইনপুটটা ধরো কোন ধরনের হবে, সেটা কি নাম্বার ইনপুট হবে, সেটা কি নাকি ক্যারেক্টার ইনপুট হবে নাকি স্ট্রিং ইনপুট হবে, সেটার উপরও আমাদের প্রোগ্রাম বা অ্যালগোরিদমের হচ্ছে রানিং টাইমটা ডিপেন্ড করবে। ওকে, তো ফান্ডিং, এবার আমরা দেখবো ফান্ডিং রানিং টাইম অফ এন অ্যালগোরিদম। সো আমরা হচ্ছে একটা অ্যালগোরিদমের রানিং টাইম হচ্ছে কোনগুলো জিনিস মানে কোন জিনিস থেকে হচ্ছে মানে নির্ণয় করতে পারি, বা অপারেশন গুলো কোন কোন জিনিস থেকে দিতে পারি। যেমন হচ্ছে ধরো তোমার প্রোগ্রামে, আমরা আমাদের প্রোগ্রামে পাই হচ্ছে প্রায় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলার কাজ করে থাকি। তো এগুলা কাজ করতেও কিন্তু একটা টাইম হচ্ছে লাগে। তো সেটার উপরও আমাদের টাইম কমপ্লিটিভিটি ডিপেন্ড করবে। এটা নিয়ে আসলে আমাদের কিছু প্রোগ্রাম আছে, একটা স্যাম্পল প্রোগ্রাম হচ্ছে যেমন আমি এখানে দিয়ে রাখছি। যেমন ধরো এটা একটা প্রোগ্রাম সাম বের করার। তো প্রথমে সামের ভ্যালুটা আমি 0 করে দিছি, এন পর্যন্ত লুপ চালাইছি, তারপরে জাস্ট একটা একটা করে যোগ করছি এবং হচ্ছে এখান থেকে সামটা রিটার্ন করছি। এটা মেনলি হচ্ছে যে সাম বের করারই হচ্ছে একটা প্রোগ্রাম, মানে একটা ফাংশন বলা যেতে পারে। সো এইটার এই প্রোগ্রামটা চলতে কতটুকু টাইম লাগতেছে এইটা হচ্ছে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো। যেমন ধরো এটা এখানে যদি দেখি, যেমন এখানে প্রথমে আমি এস ইজ ইকুয়াল টু জিরো ডিক্লেয়ার করছি, এখানে এস ইজ ইকুয়াল টু জিরো ডিক্লেয়ার করছি মানে হচ্ছে এস এর মধ্যে আমি জিরো রাখছি, জিরোটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম। সো এটার মধ্যে ধরো আমি একটা জিনিস দেখি মানে কোন কোন জিনিসগুলোর উপরে হচ্ছে আমার কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করবে।
তো এটাকে আমি 1 নাম্বার দিয়ে ডিফাইন মানে নাম্বারিং করছি। তারপর আমি যখন একটা লুপ চালাইছি, আয়ের ভ্যালু 0 ইনিশিয়ালাইজ করছি এবং হচ্ছে এখানে কম্পেয়ার করছি এর সাথে, এবং আয়ের ভ্যালু এক এক করে বাড়াইছি। তো এখানে 2 3 4 তিনটা জিনিস আছে। সেম ভাবে আমি আবার হচ্ছে যে এই এস এর মধ্যে যোগ করে করে রাখছি। তো এখানে 5 6 7 যোগ হইতেছে, আবার হচ্ছে এই এর মধ্যে আমি রাখতেছি। তো এখানে 7 পর্যন্ত চলে গেছে। এবং ফাইনালি হচ্ছে আমি এখান থেকে রিটার্ন করতেছি, মানে এখান থেকে যে পাঠাইতেছি সেটারও কিন্তু একটা টাইম লাগতেছে। তো এখানে যদি আমি এই প্রোগ্রামটার কমপ্লিট আমি নির্ণয় করতে যাই, তাহলে আমার কয়টা জিনিসের উপর দেখা লাগতেছে? 1 2 3 4 5 6 7 8 8টা জিনিসের উপর। তো ওকে, আগাই সামনের দিকে। তো আমাদের যেটার মধ্যে ভাই মিল। হ্যাঁ হ্যাঁ। এখানে এস এস উপরে এস সমান সমান 0 করে দিয়ে 1 করা হয়েছে, আর এখানে এস সমান সমান এস এখানে ব্যবহার করা হলো না কেন? আচ্ছা আচ্ছা, এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে এবং 1 ধরা হয়েছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এখানে এটা এটা মেনলি কিন্তু আমি নাম্বারিং করছি। আমি এই এরোটা যদি এই ইকুয়াল এর এখানে দিতাম তাও কিন্তু হইতো। তাই এখানে মেনলি দেখো কয়টা অপারেশন হয়েছে। এখানে হচ্ছে এস ইকুয়াল এস প্লাস এ অফ আই। আমি এটাকে কিন্তু এভাবে লিখতে পারতাম, এস প্লাস ইকুয়াল টু এ অফ আই, তাই না? তো এস প্লাস ইকুয়াল টু যদি আমি এটাকে ভেঙে লিখছি, এসটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম এর সাথে, এখানে একটা ধরছি, এইখানে এস প্লাস এ অফ আই যে হইতেছে এখানে প্লাসটাকে একটা ধরছি, এবং এ অফ আই এর মধ্যে যে ইনিশিয়ালাইজ এখানে তো আবার রাখতেছি আমি, তাই না? এখানে এস এর মধ্যে 0 রাখলাম। তো এখানে ভাই এ অফ আই এর মধ্যে তাহলে তো আমি এলিমেন্ট এস রাখছি। এর এস এর ভ্যালু যখন ইনক্রিমেন্ট হচ্ছে তখন ওই এস মানে হচ্ছে হলো ওটা চেঞ্জ হচ্ছে না, একই থাকছে। কোনটা চেঞ্জ হচ্ছে না? মানে এখানে আমরা এস ইনিশিয়ালাইজ করে রেখেছি 1, হ্যাঁ হ্যাঁ, না এখানে এস এর ভ্যালু কিন্তু আমি 1 রাখি কিন্তু নাই, আমি এখানে স্টেপ গুলো দেখাইছি জাস্ট, এগুলো কিন্তু আমি 1 করি নাই। কয়টা স্টেপ? হ্যাঁ স্টেপ 1 করলাম, কিন্তু এখানে ইনক্রিমেন্ট করলাম যখন হচ্ছে হলো এস এর ভ্যালু 0 ছিল, তারপরে হচ্ছে হলো লুপ চালায় 1 আসবে, তারপর 2 3 এভাবে এন পর্যন্ত যাবে, এস না এর না না ভ্যালু না তো না না, ইনক্রিমেন্ট তুমি হবে। বুঝতে পারো না এই জিনিসটা। আমি বলতেছি যে একটা প্রোগ্রামের যখন কমপ্লেক্সিটি আমরা মানে বের করতে যাব, সেটা কিন্তু অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা প্রথমটা আমি কি বলছি, সেটা হচ্ছে নাম্বার অফ ইনপুট। তো নাম্বার অফ ইনপুটটা কত হচ্ছে। সেকেন্ড যেটা বলছি আমি, নেচার অফ ইনপুট, তোমার সেই ইনপুটের নেচারটা কিরকম। থার্ড যেটা বলছি আমি, সেটা হচ্ছে তুমি তোমার প্রোগ্রামের মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের, তারপর হচ্ছে ইকুয়াল মানে অ্যাসাইন করে থাকি। সো এই যে অ্যাসাইন করতেছি সেই নাম্বারটা কত বড় সেটার উপরেও কিন্তু আমাদের প্রোগ্রামের কমপ্লেক্সিটি ডিপেন্ড করবে। তো আমি এই সিম্পল প্রোগ্রামটা দেখাইছি, এই সিম্পল প্রোগ্রামে আমি কোন কোন অপারেশন গুলো চালাইছি সেগুলো আমি জাস্ট মার্কিং করছি। যেমন এখানে আমি এস ইকুয়াল 0 এটা একটা অপারেশন, আই ইকুয়াল টু 0 এটা একটা অপারেশন, এগুলো কিন্তু একটা অপারেশন, আমি কিন্তু এগুলো ভ্যালু বসাই নাই কারো। এটা কিন্তু ইয়ে আছে। যেমন রিটার্ন এস করতেছি, এটাকেও হচ্ছে একটা অপারেশন ধরছি। টোটাল আমার এই প্রোগ্রামটাতে 8টা অপারেশন চলছে, সেটা কিন্তু আমি মার্কিং করছি, আমি কিন্তু কারো ভ্যালু বসাই নাই। আমি কি ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ জি ভাই। ভাই। ওকে। সো 1 2 8 ওয়ান্স একবার চলছে, এবং 3 4 5 6 7 এগুলো হচ্ছে ওয়ান্স পার আইটারেশন ফর ফর লুপ এন আইটারেশন। তো এস এটা হচ্ছে যে একবারই চলবে, এটাও একবার চলছে। এই আই ইজ ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, এটা একবারই চলছে, এইখানে আর ই হয় নাই। এবং হচ্ছে তোমার পরে যেটা বাড়ছে এই আই প্লাস প্লাস, এটার ভ্যালু বাড়ছে, এবং এসটা ও একবারই রিটার্ন করবে আলটিমেটলি, কিন্তু ও যোগ করে ফাইনালি হচ্ছে এই প্রোগ্রামটা শেষ করে কিন্তু এসটা রিটার্ন করবে। তো এই তিনটা জিনিস একবারই চলছে। এবং এই যে এই স্টেটমেন্টটা এস ইজ ইকুয়াল টু এস প্লাস এ অফ আই, এবং হচ্ছে যে তোমার আই ইজ লেস দেন এন এবং আই প্লাস প্লাস, এই স্টেটমেন্টটা কতবার চলবে। এই স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে যে এই এন এর মানের উপর। এন এর মান যদি হচ্ছে 100 হয়, তাহলে 100 বার চলবে, সরি 99 বার চলবে, মানে যতবারই চলবে n-1 টাইম চলবে, একবার কম। সো এটা ডিপেন্ড করবে আমার এন এর মানের উপর, এন এর মানটা কত। ওকে, তাহলে আমার টোটাল হচ্ছে প্রোগ্রামটা কতবার চললো। টোটাল হচ্ছে আমার চললো 1 2 3 4 5n টাইম চলছে, 3 4 5 6 পাঁচটা যেহেতু, সো 5n ধরলাম আমি, এবং হচ্ছে এখানে 3, সো 5n+3। তো আমি ফাইনালি হচ্ছে এই প্রোগ্রামটার কমপ্লেক্সিটি এভাবে লিখতে পারি যে দ্য কমপ্লেক্সিটি অফ দি অফ দিস মানে প্রোগ্রাম বা অ্যালগোরিদম ইজ এফ অফ এন ইজ ইকুয়াল টু 5n+3। সো 5n+3 মান্থ মিনস হচ্ছে এই টাইম বোঝাতে, সেটা টাইম কমপ্লেক্সিটিটা কত হবে 5n+3। বাট যখন হচ্ছে আমরা বিগ ও তে চলে যাব, বিগ ও বা হচ্ছে বিগ ওমেগা,
এগুলো যখন চলে যাবো তখন দেখবো যে হচ্ছে আমরা সব থেকে বড় ফ্যাক্টর যেটা সেটা নিচ্ছি। মানে বিগ ও যখন পড়বো তখন দেখবো যে আমরা এটা কমপ্লিটলি এভাবে লিখবো, বিগ অফ এন, এই 5n+3 এটাকে আমরা তখন ইগনোর করবো। কারণ আলটিমেটলি এটা কিন্তু এন এর মানের উপর ডিপেন্ড করতেছে, 5 এবং 3 এটা কিন্তু খুব বড় নাম্বার না। এন এর মানটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু এইটার ভ্যালু আমরা অনেক বড় একটা ভ্যালু পাবো, এবং এন এর মানটা যদি ছোট থাকে তাহলে কিন্তু আমরা এটার ভ্যালুটা, এই ফাংশনের ভ্যালুটা ছোট পাবো। তো আলটিমেটলি এটা কিন্তু এন এর মানের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, এটা আমি বোঝানোর জন্য 5n+3 লিখছি, মানে একদম রুট থেকে এটা কিভাবে হয়। সামনে আগে আমরা এখানে আমি কিছু স্টেপ দেখাইছি, দেখো। যদি হচ্ছে আমাদের এন এর ভ্যালুটা 3 হয়, 5n+3 হুইচ মিনস 50+3, 53টা স্টেপ হবে। যদি 100 হয় তাহলে 503টা স্টেপ হবে। 1000 হলে 5003টা স্টেপ। আর যদি হচ্ছে এখানে কত আছে, যদি 10 লাখ হয় তাহলে হচ্ছে যে 50 লাখ 3টা স্টেপ হবে, সামথিং। সেখানে যেটা হচ্ছে যে এন যখন বাড়তেছে তখন আমার এই নাম্বারটা লিনিয়ারলি হচ্ছে গ্রো করতেছে। আলটিমেটলি আমার এই প্রোগ্রামের হচ্ছে কমপ্লেক্সিটিটা এন এর উপরেই ডিপেন্ড করতেছে। তো এনটা যদি বড় হয়, 3টা হচ্ছে ইনসিগনিফিকেন্ট, মানে খুবই ইয়া হয়ে যায়। এটাই হচ্ছে আলটিমেটলি সেটা বলা আছে। আর এনটা যদি বড় হয় তাহলে হচ্ছে আমরা একটা বড় ভ্যালু পাচ্ছি, সেটাই। +3টা হচ্ছে খুবই ছোট। সো অ্যাজিমটোটিক কমপ্লেক্সিটি কি? অ্যাজিমটোটিক কমপ্লেক্সিটিটা হচ্ছে যে তোমার একটা হচ্ছে মানে ফাইনাল ডিসিশনে যাওয়া, যে হ্যাঁ ঠিক আছে আমি আমার প্রোগ্রামের কমপ্লেক্সিটিটাকে হচ্ছে এত দেবো। আমি এই কিছু স্লাইড হচ্ছে ইগনোর করে যাচ্ছি, এগুলোতে জাস্ট আমি যা এতক্ষণ পর্যন্ত বলছি দেখবে এগুলাই আছে। তো একটু জাস্ট দেখে নিলেই হবে। তো কোন একটা ফাংশনে হচ্ছে যখন আমরা হচ্ছে অ্যাজিমটোটিক নোটেশন বা হচ্ছে অ্যাজিমটোটিক কমপ্লেক্সিটি বের করতে যাবো তখন হচ্ছে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে বিগ ও নোটেশন, ওমেগা নোটেশন এবং থিটা নোটেশন। এগুলোর পাশে হচ্ছে আমি কিছু জিনিস লিখি, সেটা হচ্ছে আপার বাউন্ড, লোয়ার বাউন্ড এবং হচ্ছে টাইটার বাউন্ড, বা হচ্ছে অনেকে টাইট বাউন্ড বলে থাকে। যেমন তুমি একটা প্রোগ্রামের 3 ধরনের কমপ্লেক্সিটি অ্যানালাইজ করে থাকি, সেটা হচ্ছে একটা হচ্ছে বেস্ট কেস কমপ্লেক্সিটি, আর একটা হচ্ছে এভারেজ কেস কমপ্লেক্সিটি এবং হচ্ছে ওর্স্ট কেস কমপ্লেক্সিটি। মানে হচ্ছে এই 3টা জিনিস হচ্ছে নির্ভর করে মানে ইনপুটের উপর। যেমন হচ্ছে আমরা একটু প্রিভিয়াস প্রোগ্রামটাতে যদি যাই তাহলে দেখবো যে হচ্ছে আমাদের বেশ কয়েকটা ইনপুটের জন্য আমরা বেশ কয়েকটা রেজাল্ট পাচ্ছি। এন এর মান 10 এর জন্য একটা রেজাল্ট পাচ্ছি, 100 এর জন্য একটা রেজাল্ট পাচ্ছি, 10 লাখের জন্য একটা রেজাল্ট পাচ্ছি। সো এরকম ভাবে সেম ভাবে একটা প্রোগ্রামের হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি কত হবে সেটা অনেকটা হচ্ছে ইনপুট সাইজের উপর নির্ভর করে, এবং সেটার উপর বেস করে আমরা হচ্ছে একটা প্রোগ্রামের বেস্ট কেস, ওর্স্ট কেস এবং এভারেজ কেস কমপ্লেক্সিটি বের করে থাকি। তো বেস্ট কেস কমপ্লেক্সিটিটা মেইনলি হচ্ছে বেগ নোটেশন দিয়ে মানে বের করি আমরা। মানে বোঝাই যে এটা হচ্ছে এটা বেস্ট কেস কমপ্লেক্সিটি বা বেগ নোটেশন। আপার বা এভারেজ কেসটা হচ্ছে আমরা ওমেগা নোটেশন দিয়ে বের করি, এবং হচ্ছে যে মানে ওমেগা নোটেশন দিয়ে হচ্ছে এটাকে কি বলে প্রকাশ করি। আর থিটা নোটেশন দিয়ে হচ্ছে টাইট বাউন্ড বা হচ্ছে একদম ওর কেস যেটা আছে সেটা প্রকাশ করি। বাট বিগ নোটেশন এবং ওমেগা নোটেশন দিয়ে সবসময় যে হচ্ছে এভারেজ কেজি হবে এটা না। অনেক সময় কোন একটা প্রোগ্রামের বেস্ট কেস কমপ্লেক্সিটি এবং হচ্ছে এভারেজ কেস কমপ্লেক্সিটি সমানও হতে পারে, বা অনেক সময় 3টাও সমান হতে পারে, সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ওকে। তো এখানে এখানে আমি যেটা করছি যে হচ্ছে যে এফ অফ এনটা, ইফ এফ অফ এন আর জি অফ এন আর টু কমপ্লেক্সিটি ফাংশন আমরা এভাবে বলতে পারি। তো এখানে এটা জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম নিছি এবং সেটা হচ্ছে গুণ করছি। এটা যখন আমরা ক্যালকুলেশন করবো তখন আমরা ফাংশনটা বলতে বুঝতে পারবো। আপাতত আমি স্লাইডটা আগে দেওয়া উচিত হয়নি আমার, যদিও যাই হোক। গ্রাফে প্লটিং, গ্রাফ প্লটিং গুলো আমরা পরে দেখি। তাই এই গ্রাফ প্লটিংটা একটু বোঝার আছে। সেটা হইতেছে যেমন 10n² আছে ভার্সেস আছে n³ আছে। তো এই দুইটা ফাংশনের মধ্যে কোন ফাংশনটা হচ্ছে আমাদের বেস্ট? তোমরা হচ্ছে যদি কেউ গ্রাফ প্লটিং করতে চাও, ডেসমস, DESMOS একটা অনলাইন ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে, সেখানে তোমরা যে কোনো ফাংশনের গ্রাফ প্লট করে দেখতে পারো। যেমন এখানে যে হলুদ কার্ভটা আছে, এই হলুদ কার্ভটা হচ্ছে n³ এর জন্য, এবং হচ্ছে এখানে পিঙ্ক কালারের যে কার্ভটা আছে এটা হচ্ছে আমাদের 10n², এটার জন্য। তো এখান থেকে কি বলতে পারবা যে কোন ফাংশনটা ভালো, কোন ফাংশনটা বেটার, বা কোন ফাংশনটা টাইম কম লাগতেছে? 10n²। 10n², আচ্ছা। আর n³? একটু টাইম কম নিচ্ছে ভাই, টাইম বেশি নিচ্ছে নাকি?
আচ্ছা, এটা কিন্তু নর্মালি ক্যালকুলেশন করলে বোঝা যায়। যেমন ধরো এখানে যদি তুমি 10 দাও, আহ, বা ধরো তুমি কত দিলা, 3 দিলা, 3 দিলে এটা কত হবে? এন কিউব হচ্ছে 27 হবে। আর এখানে যদি হচ্ছে তুমি 3 বসাও, তাহলে হচ্ছে 3 স্কোয়ার হুইচ ইজ 9, এবং 9 10 90। সো এটা হচ্ছে 90, এবং এটা হচ্ছে তোমার 27। সো 1 2 3 দিয়ে কিন্তু তুমি ডিফারেন্সটা বুঝে ফেললা। সেম ভাবে যদি নাম্বার আর বাড়াও, দেখবে এই ফাংশনটা হচ্ছে আরো বাড়বে আর এই ফাংশনটা করবে। তো আমি যেটা বলছিলাম একটু আগে, যে হচ্ছে আমরা কিন্তু এখানে টাইম নিয়ে হিসাব করতেছি, আমাদের কোন প্রোগ্রামটা চলতে সব থেকে কম টাইম নেয়, যে প্রোগ্রামটা চলতে আমার সব থেকে কম টাইম নিবে সেটা কিন্তু আমার ভালো। তো এখন ধরো আমরা কোন একটা ফাংশনের কমপ্লেক্সিটি, একটা ফ্র্যাকশনের কমপ্লেক্সিটি পাইলাম 10n স্কোয়ার, আর একটা ফাংশনের কমপ্লেক্সিটি পাইলাম n কিউব। তখন আমরা কোন ফাংশনটাকে ভালো বলবো? যে ফাংশনটা বেশি রেজাল্ট দিবে সেটাকে বলবো, নাকি যে ফাংশনটা কম রেজাল্ট দিবে সেটাকে বলবো? যখন আমরা টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করবো, অবশ্যই যে ফাংশনটার ভ্যালু কম আসবে সেটাকে আমরা ভালো বলবো না? বলবো কিনা বলো? জি ভাই। তো এখানে কোন জি ভাই। ফাংশনটার ভ্যালু, কোন ফাংশনটার ভ্যালু কম আসতেছে? ভাই 10n স্কোয়ার। 10n স্কোয়ার। হুম। জি ভাই। তো আমি যখন থ্রি থ্রি দিয়ে হিসাব করলাম, যেমন এখানে যখন 3 দিছি, এটা আসছে 27 আর এটা আসছে যে 90। তো তোমরা যখন আরো একটু বেশি ভ্যালু দিয়ে হচ্ছে প্লট করতে শুরু করবা, তখন আসলে এটার আলটিমেট মানে কি বলে জিনিসটা বুঝতে পারবা। যদিও সময় শর্ট, বাট তারপরও ডেসমো। তো এটা হচ্ছে একটা গ্রাফিক ক্যালকুলেটর, যেখানে হচ্ছে আমরা চাইলে বিভিন্ন ফাংশনে হচ্ছে প্লট করে দেখতে পারি। তো একটা ধরো দিলাম যে 10। তো এটার মধ্যে আমরা গ্রাফ প্লট করে হচ্ছে একটা ফাংশনের কার্ভ কেমন হইতে পারে এটা আসলে এখান থেকে দেখতে পারি। এখান থেকে তোমরা অ্যানালাইসিস করতে পারবা। সাইটটার নাম হচ্ছে ডেসমোস। আর আমার যেটা আছে এটা হচ্ছে ম্যাট ল্যাবের গ্রাফ। আমি ম্যাট ল্যাব ইউজ করে গ্রাফ জেনারেট করছি। ওকে, যাই হোক। সো যেটা দেখতেছি আমরা হচ্ছে ইনপুট যখন লার্জার হইতেছে আমাদের টাইম বেশি লাগতেছে, এবং ইনপুট যখন ছোট হইতেছে আমাদের টাইম কম লাগতেছে। তো আলটিমেটলি এটা ডিপেন্ড করতেছে আমাদের ইনপুট সাইজ, হুইচ ইজ এন। যেটা আমরা প্রথমে বলছিলাম যে এর উপর ডিপেন্ড করে, আমি বলছিলাম যে এনটা আমরা পরে গিয়ে দেখবো। এটা হচ্ছে সেই এন। তো বিগ ও নোটেশনটা মেনলি কি? বিগ ও নোটেশনটা মেনলি হচ্ছে যে, যেমন হচ্ছে ধরো একটা ফাংশন আছে 7n-3। তো 7n-3 যেটা ফাংশন থাকে, তাহলে মানে আমরা একটা প্রোগ্রামের কমপ্লেক্সিটি অ্যানালাইজ করে পাইলাম যে এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 7n-3। সেটা যখন আমরা বিগোতে লিখবো, তো বিগোতে আমরা কত লিখবো? অবশ্যই 7n-3 লিখবো না। বিগোতে সবসময় একটা একটা রাশির মাধ্যমে উপস্থাপন করা হয়, এবং সেটা হচ্ছে যে এই যে আমাদের স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের মধ্যে সব থেকে হায়ার কোনটা, মানে মানে কোনটার উপর বেস করে হচ্ছে আমাদের এটার মানটা মানে ভ্যারি করবে, সেটা অবশ্যই এন। তো এটার 7n-3 এরকম যেটা ফাংশন পাই আমরা ক্যালকুলেট করে, তাহলে সেটা অবশ্যই টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ এন। যেমন ধর এখানে যদি দেখি, যেমন এখানে আছে যে 5n স্কোয়ার, মানে এখানে কি কোন কয়টা জিনিস আছে এখান থেকে যদি দেখি, যে এখানে আছে তোমার n স্কোয়ার লগ এন, 5n স্কোয়ার এবং এন। তো এরকম যেটা ফাংশন পাই আমরা, এই ফাংশনে যদি আমরা টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে যাই, তাহলে কি করতে হবে? n স্কোয়ার, এটা তো আছে এন। তো আমাদের এনটা ছোট, তারপরে সব থেকে বড় কোনটা? n স্কোয়ার। এবং এখানে n স্কোয়ার আছে এবং n স্কোয়ারের সাথে লগ এন গুণ আছে, তার মানে অবশ্যই n স্কোয়ারের থেকে n স্কোয়ার লগ এনটা বড় হবে। দ্যাটস আমাদের এই ফাংশনের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n স্কোয়ার লগ এন। আশা করি ক্লিয়ার। এটা খুব বেশি বোঝার দরকার নেই। আমরা কিছু প্রোগ্রাম দেখি, প্রোগ্রাম দেখে ক্যালকুলেট করা ট্রাই করি, তাহলে বোঝা যাবে। যেমন এখানে হচ্ছে যে পারফরমেন্স ক্লাসিফিকেশন আছে। আমরা হচ্ছে যখন প্রোগ্রামে কমপ্লেক্সিটি করতে যাব, তখন দেখবো যে বিগ অফ 1 লিখতেছি, বা লগ এন লিখতেছি, এন লিখতেছি, এন লগ এন লিখতেছি, n স্কোয়ার ইনটু 2 টু দি পাওয়ার n।
তো ওয়ানটা মেনলি হচ্ছে এটাকে কনস্ট্যান্ট টাইম ধরা হয় যখন আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করি, মানে একটু আগে যখন লিখতাম এস ইজ ইকুয়াল টু জিরো, যদি সেটা শুধু কমপ্লিসিটি লিখি তাহলে সেটা হচ্ছে ওয়ান, মানে কনস্ট্যান্ট টাইমে হয়ে যায়। আবার হচ্ছে যে আমরা একটা অপারেশন করি, যেমন হচ্ছে হয়তো 2 + 3 = 5, এবং সেটা হয়তো একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তো সেটারও যদি কমপ্লেক্সিটি আমরা বলি তাহলে সেটা হচ্ছে বিগ ও অফ ওয়ান বা হচ্ছে কনস্ট্যান্ট টাইমে হয়ে যায়। মানে ধরো তোমার 5 ক্যালকুলেট করতে, 3 আর 2 5 ক্যালকুলেট করতে যত টাইম লাগবে, 1 লাখ আর হচ্ছে 50,000, 1.5 লাখ, এটা ক্যালকুলেট করতেও আমাদের মেমোরি মানে বা প্রসেসর সেম টাইমে প্রসেস করে দিবে। সো দ্যাটস ওয়াই এগুলাকে হচ্ছে যে বিগ অফ ওয়ান হচ্ছে ধরা হয়, এবং যেটাকে হচ্ছে কনস্ট্যান্ট টাইম বলে, কনস্ট্যান্ট টাইম বলা হয় আর কি। সো প্রত্যেকটা অ্যালগোরিদম মানে ইসের হচ্ছে যে বর্ণনা এখানে দেয়া আছে। এটা যদি একটু উলট পালট হয়ে গেছে, যেমন দেখো এখানে, উলট পালট কেন হলো বুঝলাম না। যেমন এন এর ভ্যালু যখন 8, log2 base n এটার ভ্যালু 3, 5n হচ্ছে 40, সেরকম আমি প্রত্যেকটা মান দিয়ে চেঞ্জ করে করে হচ্ছে তোমার দেখাইছি যে এটার উপর মান আসলে কিভাবে হচ্ছে বাড়ে। যখন হচ্ছে n এর ভ্যালু 8 ছিল তখন 2n হচ্ছে 256, এবং দেখো যখন n এর ভ্যালু 256 হয়ে গেছে তখন 2n এর ভ্যালু কত হয়েছে। সো ধরো কেউ একটা প্রোগ্রাম লিখলো, যার একটা প্রোগ্রামের কমপ্লেক্সিটি হয়তো কারো প্রোগ্রামে 2n, কারো প্রোগ্রাম n², কারো হচ্ছে n log2 base n পাইছে, বা কারো 5n বা কারো log2n পাইছে। তো এদের মধ্যে সব থেকে বেস্ট কাটটা হবে অবশ্যই হচ্ছে যে এটা log2 base n, যেটা সেটা এনও কিন্তু না, বি মানে এ নিজে হচ্ছে প্রোগ্রামের জন্য বেস্ট টাইম কমপ্লেক্সিটি, এটা হবে না, log2 base nও কিন্তু বেস্ট হইতে পারে। তো দেখো এখানে নাম্বারের ডিফারেন্স গুলো কিরকম হচ্ছে, জাস্ট একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এবং হচ্ছে যে এটার হচ্ছে কার্ভ গুলা কেমন হয় দেখতে পারবা। যেমন দেখো এটা টাইম কি হারে বেড়ে গেছে, n²টা তারপরে, এটা তারপরে, এটা তারপরে লগ এনটা দেখো কত কমে, টাইম নেয় নেই বললেই চলে। বাইনারি সার্চ এবং লিনিয়ার সার্চের মধ্যে জাস্ট কম্পেয়ার করছে, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন, আর লিনিয়ার সার্চ হচ্ছে এন টাইমে করে। লিনিয়ার সার্চ এন টাইমে কিভাবে করে, এবং প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কিন্তু আমরা যদি আচ্ছা লিনিয়ার সার্চ কোনো পড়ি নাই, পড়লে দেখতে পাবে দেখো লিনিয়ার সার্চ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করে করে যেতে হয়, এটা কি এটার থেকে বড়, এটা কি এটার থেকে বড় না, সরি, এটা কি এটার সমান, এটা কি এটার সমান, এটা কি এটার সমান, এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করে করে যেতে হয়। দ্যাটস হচ্ছে যে এটার কমপ্লিট হচ্ছে বিগ অফ এন। আর বাইনারি সার্চ হচ্ছে যে আমরা হচ্ছে এরকম একটা ইন্ডেক্স থাকে, সেখানে আমরা 2 দিয়ে ভাগ করে মাঝখানে করে নেই, যেই নাম্বারটা আমরা সার্চ করতেছি সেই নাম্বারটা কি ডান দিকে আছে নাকি বাম দিকে আছে। যদি হচ্ছে সেই মাঝখানের এলিমেন্টের থেকে বড় হয় তাহলে সেটা অবশ্যই ডান দিকে থাকবে, এবং মাঝখানের এলিমেন্টের থেকে যদি ছোট হয় সেটা অবশ্যই বাম দিকে থাকবে। আর বাইনারি সার্চ করার একটা শর্ত হচ্ছে তুমি যেই অ্যারেটাতে বাইনারি সার্চ করবা সেটা অবশ্যই তোমার একটা সর্টেড এরে হবে, মানে সর্টেড অ্যারে হইতে হবে, তাছাড়া তুমি বাইনারি সার্চ করতে পারবে না। সো যদি হচ্ছে যে এই মাঝখানের এলিমেন্টের থেকে যদি বড় হয় তাহলে আমরা বুঝে যাবো যে এই পাশে আছে, তাহলে এই পাশের এলিমেন্টটাকে বাদ দিয়ে দিতে পারবো, এগুলোকে আর অপারেশন চালানোর দরকার নেই। অনেক মজা, যখন আমরা বাইনারি সার্চ করবো তখন দেখবা। এই জন্য এটা টাইম কমপ্লিসিটি কমে হচ্ছে লগ ইন হয়ে যায়। সো সাইজ ডাজ ম্যাটার, অবশ্যই সাইজটা ম্যাটার করে। কেন ম্যাটার করে সেটা হচ্ছে যে আমি বলতেছি, যেমন এখানে দেখো, যেমন দেখাইছে যে n = 10 যদি 1 সেকেন্ড হয়, তাহলে 12 এর জন্য হচ্ছে যে রান টাইম ইজ 2 মিনিট, 14 এর জন্য হচ্ছে 6 আওয়ার্স, এবং 16 এর জন্য হচ্ছে 2 মাসে লেগে যেতে পারে একটা প্রোগ্রামের হচ্ছে টাইম রান হইতে। তো অবশ্যই আমাদের সাইজটা ম্যাটার করবে। স্ট্যান্ডার্ড অ্যানালাইজিং টেকনিকটা কি, সেটা হচ্ছে যে তোমার কনস্ট্যান্ট টাইম স্টেটমেন্ট লুপটাকে আমরা অ্যানালাইজ করতে পারি, নেস্টেড লুপ এবং হচ্ছে সিকোয়েন্স অফ স্টেটমেন্ট। যেমন হচ্ছে যদি হচ্ছে নেস্টেড লুপ থাকে তাহলে আমাদের কোন স্টেটমেন্টের উপর বেস করে আমরা আমাদের প্রোগ্রামের একটা টাইম কমপ্লিসিটি দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে অবশ্যই নেস্টেড লুপের ভিতরে যে স্টেটমেন্টটা সব থেকে বেশি ভার চলবে সেটার উপর বেস করে আমরা আমাদের টাইম কমপ্লিসিটিটা দাঁড় করাবো। এবং টাইম কমপ্লিসিটিটা দাঁড় করানোর ক্ষেত্রে অবশ্যই, বা এটা ফাইনাল রেজাল্ট আসার ক্ষেত্রে অবশ্যই সব থেকে বেশি বার আমার প্রোগ্রামে যে জিনিসটা এক্সিকিউট হবে সেটার উপরে কিন্তু বেস করে আমাদের বসে থাকতে হবে, সব থেকে কম না। কারণ সব থেকে বেশি বার যেটা যে চলবে সেই কিন্তু বলতে পারবে যে ওর কত টাইম লাগতেছে, যে কম টাইম চলবে সে কিন্তু বলতে পারবে না যে আমার এই প্রোগ্রামটা শেষ হতে কত টাইম লাগবে। তো দ্যাটস ওয়াই আমার এগুলা কনসিডারেশন রাখতে হবে। কন্ডিশনাল স্টেটমেন্ট যদি হচ্ছে যে খুবই সিলি ম্যাটার, বাট তারপরও মাঝে মাঝে কনসিডারেশন রাখতে হয়। যখন দেখা যায় যে আমাদের প্রোগ্রামের শুরুতেই হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দিই আমরা, যদি হচ্ছে এন এর ভ্যালু এত হয় তাইলে আমার ভিতরে যাবে, ভিতরে বাকি প্রোগ্রামটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, তখন আমার কন্ডিশনাল স্টেটমেন্টের উপর ডিপেন্ড করতে হয়। ওকে।
তো কিছু হচ্ছে সিম্পল কেস আমি দেখাইছি যেগুলো হচ্ছে যে বিগ অফ ওয়ান টাইমে হচ্ছে হয়ে যায়, যেমন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা বিগ অফ ওয়ান টাইম হয়ে যায়। যদি হচ্ছে আমরা কিছু অ্যারিথমেটিক অপারেশন করি সেটাও বিগ অফ ওয়ান টাইম হয়। আমরা রেফারেন্সিং করি, অ্যারে অ্যাসাইনমেন্ট, কন্ডিশনাল, সেগুলো হচ্ছে সবগুলো আমাদের বিগ অফ ওয়ান, মানে হচ্ছে কনস্ট্যান্ট টাইমে হয়ে যায় এই অপারেশন গুলো। আহ তো আমরা একটা লুপ যদি হচ্ছে আমরা করতে চাই তাহলে হচ্ছে কিভাবে করবো, সেটা হচ্ছে যে হাউ মেনি ইটারেশন আর পারফর্ম, আর হচ্ছে হাউ মেনি স্টেপ পার ইটারেশন, কয়টা স্টেপ। যেমন এখানে যেমন দেখছি সাম জিরো হচ্ছে যে ধরছি, একটা লুপ চালাইছি, সাম প্লাস যে মেনলি সাম করছি। সেখানে কতগুলো হচ্ছে কতবার চলবে লুপ বার, অবশ্যই হচ্ছে এন মাইনাস ওয়ান টাইম, যেহেতু জে ইজ লেস দেন এন। আর প্রত্যেকবার হচ্ছে যে ইয়াটা চলবে সেটা হচ্ছে এই স্টেপটা, এটার হবে কত। আমি বলছি যে এই ইকুয়াল গুলো হচ্ছে এই অপারেশন গুলো, অ্যারিথমেটিক অপারেশন গুলো হচ্ছে বিগ অফ ওয়ান বা কনস্ট্যান্ট টাইমে হয়। তো টোটাল টাইম হচ্ছে এন মাল্টিপ্লাই বাই বিগ অফ ওয়ান, হুইচ মিনস বিগ অফ এন ইন্টু ওয়ান। দ্যাট মিনস এই প্রোগ্রামটা টাইম কমপ্লেক্সিটি এন। যখন তোমরা একটু এক্সপার্ট হবা তখন হচ্ছে যে এই যে এনটা আছে না, এই এন আর হচ্ছে এই স্টেটমেন্টের দিকে তাকাইয়ে বলে দিতে পারবা যে এই প্রোগ্রামটার কমপ্লেক্সিটি কত, ইজিলি বলে দিতে পারবে এই কমপ্লেক্সিটিটা বিগ ও অফ এন। কারণ হচ্ছে এই প্রোগ্রামের এই স্টেটমেন্টটা সব থেকে বেশি বার চলবে, কারণ এটা হচ্ছে এই লুপের ভিতরে যেহেতু। তো এই লুপটা কতবার চলবে সেটা এন এর মানের উপর ডিপেন্ড করবে। দ্যাটস আমরা সহজেই বলতে পারতেছি এই প্রোগ্রামটার কমপ্লেক্সিটি বিগ ও অফ এন। একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে যদি আমাদের এরকম ফাইনিট বলে দেওয়া থাকে যে এই এই লুপটার কমপ্লেক্সিটি কত, তাহলে কি আমরা সেটা বিগ অফ হান্ড্রেড দিব? অবশ্যই না। এটা তো আমরা জানি 100 বার চলবে, তো সেটা আমরা কমপ্লেক্সিটি বলবো বিগ অফ ওয়ান, মানে কনস্ট্যান্ট টাইমই হবে, সে হান্ড্রেড বলবো না। আমরা জানি এটা এন এর মান বলে দেওয়া আছে, আর যেখানে এন এর মান বলে দেওয়া নাই সেটার কমপ্লেক্সিটি হচ্ছে আমরা বিগ অফ এন লিখবো, মানে যেখানে এন এর মানের উপর ডিপেন্ড করবে। বাট এখানে তো ফাইনিট মানে বলেই দেওয়া আছে যে 100। তো এই প্রোগ্রামটা কমপ্লিট হবে বিগ অফ ওয়ান। ছোট ছোট ইন্টারভিউ যখন দিতে যাবা, সরকারি চাকরি যদি ইন্টারভিউ দিতে যাও, এরকম প্রোগ্রাম দেখবা থাকবে, ছোট ছোট প্রশ্ন, নৈবিত্তিকের মতো। আহ, তো আমরা তো একটা লিখলাম, তো so আমরা একটা নেস্টেড লুপ দিতে পারি যে এই লুপটা যেমন হচ্ছে এখানে জি ইজ ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট হয়েছে, জি সিলিজেনের এবং জি প্লাস থেকে, এবং কে ইজ ইকুয়াল টু এন থেকে স্টার্ট হয়েছে, মানে রিভার্স থেকে স্টার্ট হয়েছে এবং ইয়া পর্যন্ত আসে। তো এই প্রোগ্রামটা কমপ্লিটিটি কত, এই প্রোগ্রামটা যদি আমরা তখন মানে যা পড়াইছি আমি সেটা যদি সবাই বুঝে থাকে, তাহলে সবাই কিন্তু ইজিলি বলতে পারবে যে এই প্রোগ্রামটা আর যাই হোক, এই প্রোগ্রামটা পুরোটাই ডিপেন্ড করবে এন এর মানের উপর। এন এর মান যত হবে আমার প্রোগ্রামটা টাইম চলতে তত বেশি টাইম লাগবে, এন এর মান যত কম হবে প্রোগ্রামটা চলতে তত কম টাইম লাগবে। সো আলটিমেটলি এটা এই এন এর উপরই ডিপেন্ড করবে। সো যদি হচ্ছে আমাদের লুপটা হচ্ছে স্টার্ট হয়, তাহলে প্রথম ইটারেশন হবে এনটা, আহ পরের হচ্ছে লুপের জন্য ইটারেশন হবে এন থেকে, যেহেতু স্টার্ট হয়েছে। আমি পয়েন্টার নেই। তো এটা হচ্ছে আমার এন টাইম চলবে এবং এটাও কিন্তু আমার এন টাইম চলবে, হুইচ মিনস এন ইন্টু এন সমান এন স্কোয়ার। তো আমাদের টোটাল প্রোগ্রামের কমপ্লেক্সিটি বিগ ও এন স্কোয়ার। প্রত্যেকটা লুপ হচ্ছে আমার এন টাইম করে টাইম নিবে। ভাই, হুম। এই এই যে এটা এই কোডটার কমপ্লেক্সিটি কি আমি কমাতে পারি কোনোভাবে? আচ্ছা, এটা কমপ্লেক্সিটি কমাতে চাচ্ছ? জি। কমাইতে পারবা, কেন কমাইতে পারবা না। বাট যদি তোমার কোনো ওয়ে না থাকে, যেমন এটা হচ্ছে যে তোমার, আমি জাস্ট নেস্টেড লুপ বোঝানোর জন্য এন স্কোয়ার দিয়ে দেখাইছি, আমি কিন্তু বলি নাই যে আসলে এই প্রোগ্রামটা হচ্ছে কোন কাজ করতে পারে স্পেসিফিক। যেমন হচ্ছে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, জাস্ট হচ্ছে দুইটা ভেরিয়েবল যোগ করছি, তুমি অবশ্যই কমাইতে পারবা, সেটা হচ্ছে তোমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে। যেমন আমরা যখন সার্চিং অ্যালগোরিদম পড়বো তখন দেখবো এটা সার্চিং অ্যালগোরিদমকে আমরা কিভাবে টাইম কমপ্লেক্সিটি কমিয়ে আনি পাই। যেমন হচ্ছে যখন আমরা লিনিয়ার সার্চ করবো এবং বাইনারি সার্চ করবো তখনই দেখবো যে লিনিয়ার সার্চ আমার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন, ভাইরাস হচ্ছে আমার বাইনারি সার্চের কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে লগ এন। তো সেখানে একটা অপটিমাইজিং এর ব্যাপার আছে, সেটা আমরা দেখবো সামনে। আই হোপ লিনিয়ার সার্চ বাইনারি সার্চ আমার ভাগই আছে। তো এটাও ভাই সেম। এখানে তো এন এর মান কমায় কমপ্লেক্সিটি কমানো যাবে। জি, বুঝি নাই। ভাই এন এর মান কমায় তো কমপ্লেক্সিটি কমানো যাবে এন এই এর মান, প্রোগ্রামটায়। এন এর মান তো হচ্ছে দিবে ইউজার, এন এর মান তো আমরা দিব না, আমরা তো প্রোগ্রামার, আমরা কোড লিখবো। এন এর মান কি আমরা দিব? না ভাই, ইউজার তাহলে থেকে নিতে হবে। এখন ইউজার তো বড় নাম্বারে দিতে পারে, ছোট নাম্বারে দিতে পারে।
তো আমরা তো, আমাদের হাতে তো এন এর মান নেই। হ্যাঁ, আমাদের হাতে যদি এন এর মান থাকতো তাহলে আমরা কমাই দিতে পারতাম। তখন তো স্পেস কমপ্লেক্সিটির কথা চলে আসবে ভাই। স্পেস কমপ্লেক্সিটি কথা এখানেও আছে, এখানেও জি। স্পেস কমপ্লেক্সিটি লাগতেছে। এখানে এই যে সামটা যে তুমি রাখতেছো, এখানে স্পেস কমপ্লেক্সিটি আছে না? এই যে কে ইজ ইকুয়াল টু এন ডিফাইন করতেছো, তারপর হচ্ছে জি ইজ ইকুয়াল টু জিরো, এখানেও তো স্পেস কমপ্লেক্সিটি ব্যাপার আছে। স্পেস কমপ্লেক্সিটি আমরা সামনে দেখবো, সমস্যা নেই, একটু কোড দিয়ে বুঝাই দিব। এমনিতেই ক্লাস অনেক লেন্দি হয়ে যেতেছে, সবাই বিরক্ত হয়ে যাচ্ছে কিনা আমি সন্দিহান। যেমন এই প্রোগ্রামটার কমপ্লেক্সিটিও বিগ অফ এন স্কোয়ার। কেন এন স্কোয়ার সেটা হচ্ছে যে আমি তো বুঝাই নিই একটু, এটার একটু হিসাব টিসাব আছে। আচ্ছা, এটার উপরে আরো অনেক বড় লেকচার দেওয়া যাবে, বাট আমি তোমাদের জন্য একটা শর্ট ইয়ে আছে, সেটা হচ্ছে লুপের উপর বেস করে আমরা কিভাবে বুঝতে পারবো যে আসলে সেই ইয়াটার আহ, মানে কমপ্লেক্সিটিটা আমরা অ্যানালাইসিস করতে পারবো। যেমন ধরো সিম্পলি এরকম একটা লুপ চলে, ফর আই ইজ ইকুয়াল টু জিরো, আই লেস দেন এন এবং আই প্লাস প্লাস, এরকম যদি আমরা লুপ পাই, অবশ্যই হচ্ছে যখন স্টেটমেন্টের দিকে তাকাইতে হবে, শুধু হচ্ছে লুপের দিকে তাকাইলে হবে না, আমার স্টেটমেন্টটা কতবার চলতেছে সেই স্টেটমেন্টটা দেখতে হবে। তাহলে সিম্পলি হচ্ছে সেই প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন। আমরা এরকমও প্রোগ্রাম পাইতে পারি যে ফর আই ইজ ইকুয়াল টু জিরো, আই লেস দেন এন এবং আই প্লাস প্লাস, এই প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? আগে তো আয়ের ভ্যালু এক করে বাড়ছে, এবার হচ্ছে আয়ের ভ্যালু দুই করে বাড়িয়ে দিচ্ছি, তাহলে কি এন বাই টু হবে? দুই করে তো বেরিয়ে গেছে। অবশ্যই না, আমি যেটা বলছিলাম যে হচ্ছে যেটা হাইয়েস্ট সেটা হবে। এইটারও হচ্ছে কমপ্লেক্সিটি বিগ অফ এন হবে, কারণ এখানে আমরা এন এর মান জানি না। এন এর মান যত হবে আমাদের প্রোগ্রামের কমপ্লেক্সিটি ততই হবে, সেখানেও এন হবে। সেম ভাবে যদি এরকম হয়, আমরা হচ্ছে রিভার্স যদি আসি, তাহলে সেটার কমপ্লেক্সিটি বিগ অফ এন হবে। তাহলে হচ্ছে লগ লগ এন কখন হবে, লগ টু বেস এন কখন হবে? যেমন ধরো এখানে একটা ইয়ে স্টার্ট করছে আই ইকুয়াল টু এন, এবং হচ্ছে দুই গুণ করে করে বাড়াইছে। যেমন প্রথমে যদি এক হয় তাহলে দুই, পরে চার হবে, তারপরে আট হবে, তারপরে 16 হবে, তারপরে 32 হবে। কতগুলো স্টেপ দেখো মিনিমাইজ করা হয়েছে। আহ এখানে তো লেখা যাবে না, তাহলে লিখতাম। যাই হোক, এটা আশা করি সবাই বুঝতে পারতেছে। যেমন ধরো এই প্রোগ্রামটার ক্ষেত্রে যদি বলি, এই প্রোগ্রামটা 0 1 2 3 4 5 6 7 8 এভাবে এভাবে করে তো 32 পর্যন্ত যাবে। আর এখানে দেখো 32 কয়টা স্টেপে চলে যেতেছে, 2, তারপরে 4 8 16 32, 2 4 8 16 32, পাঁচটা স্টেপে চলে যেতে, আর এখানে 32টা স্টেপই লাগতেছে। যদি এরকম আমরা দেখি তাহলে সেটার কমপ্লিট হবে লগ টু বেসে, মানে এরকম লুপ যদি আমরা দেখি। এটা আমি ইজিয়ার করার জন্য এভাবে লিখে দিচ্ছি আর কি। ভাই সেম ভাবে ধর, হ্যাঁ হ্যাঁ। ভাই এই ক্ষেত্রে লগ এন হইলো, তাহলে 2 নাম্বারটার ক্ষেত্রে ভাই n/2 হইলো না কেন? আচ্ছা, 2 নাম্বারের ক্ষেত্রে এন বাই টু কেন হইলো না এখানে? প্রোগ্রাম দিয়ে লেখাইতে পারলে। আচ্ছা, এটা হচ্ছে আমি যখন স্পেস কমপ্লিসিটি দেখাবো তখন আমি এই লুপটা ইউজ করব, ঠিক আছে? তখন আমি বলে দেবো, এটা সমস্যা নেই, আচ্ছা। এটা আমার মাথায় রইলো। তো একটু পরে কোডিং আছে, সেই কোডিং এ গেলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়। এখানে যেহেতু আমি লিখতে পারতেছি না, তো আমি এই জন্য দেখাইতে পারতেছি না। যেমন হচ্ছে যখন 3 করে বাড়াইতেছি তখন তখন লগ থ্রি বেস এন হবে। যখন হচ্ছে যে ভাগ করে করে কমতে কমতে আসতেছি তখন হচ্ছে যে লগ টু বেস এন হবে। এখানে আর অনেকগুলো প্রোগ্রাম আছে, সবগুলো প্রোগ্রাম যদি আমি দেখাইতে পারতাম। এটা বেরিয়ে গেছে already। দেখছো, জাস্ট হচ্ছে বিগ অফ এন বুঝাইতে গিয়ে হচ্ছে আর এইগুলো জিনিসগুলো 10টা বেজে গেছে। তো আরো অনেক কিছু আছে, চাইলে আসলে অনেক কিছু বোঝানো যায়, কিন্তু সময়টা আসলে একটা ব্যারিয়ার। ভাই এই অল্প ক্লাসে তো অ্যালগরিদম মানে ধরো মানে এই হম টাইম হম। কমপ্লেক্সিটি তো শেখা অসম্ভব ভাই। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি অল্প ক্লাসে শেখা সত্যি অসম্ভব। তারপরে তোমরা যদি আসলে কেউ শিখতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা কোর্স সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে অ্যালগরিদমের উপর একটা কোর্স আছে। অ্যালগরিদম, অ্যালগরিদম কোর্স যদি কেউ লিখে ইউটিউবে সার্চ করো, এই যে এই প্লে লিস্টে যেটা আছে না অ্যালগরিদমস এর, এই যে আব্দুল বারি, ওনার এই প্লে লিস্টে দেখতে পারো।
আর আরো যদি কেউ বেটার ইংরেজি বুঝে থাকো, এখানে তো ওরা তো একটু স্লোলি কথা বলে ইন্ডিয়ানরা, আর যদি কেউ বেটার ইংরেজি বুঝতে চাও তাহলে হচ্ছে এই যে এমআইটির ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম, এটা হচ্ছে দেখতে পারো। অনেক বড় বড় গুগলার যারা হচ্ছে গুগলে গেছে তারা আসলে এই প্লে লিস্টটা সাজেস্ট করে যে ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম এই প্লে লিস্টটা দেখার জন্য। তো এখানেও মোটামুটি টাইম কমপ্লিট নিয়ে আছে। আর যদি একটু এটা বুঝতে সমস্যা হয় তাহলে এই যে অ্যালগরিদম যেটা সেটা দেখতে পারো। এই কোড ক্যাম্পের আমি কিছু অল্প একটু ভিডিও দেখছিলাম 1-2 ঘন্টার মতো। তো আমার কাছে এটা খুব বেশি ভালো লাগেনি। এইটারও কিছু দেখছিলাম, এটাও খুব বেশি ভালো লাগেনি। আমি এই ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম এইটা দেখছি পুরোটাই। এটার কিছু জিনিস দেখছি, এই দুইটা জিনিস মোটামুটি আমার ভালো লাগছে। ওকে, তো আমরা ক্লাস খুব বেশি লেন্দি করব না, শেষ করে দিব। পেজ কমপ্লিট নিয়ে হালকা একটু আলোচনা করবো। লেখাটাকে বোঝা যাচ্ছে নাকি আর বড় করতে হবে? দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া। যেহেতু স্পেস কমপ্লিসিটি আছে, তো স্পেস কমপ্লিসিটি দেখেন, মনে করো হচ্ছে ইন্টিজার একটা আমরা নাম্বার নিলাম, নাম্বারটা হচ্ছে আমরা ইনপুট নিলাম। তো আমরা এখানে বললাম যে ইফ নাম্বার মড 2 ইকুয়াল টু 0, মানে খুবই বেসিক একটা প্রোগ্রাম। ইভেন হচ্ছে আমার odd। তো এখানে আমার কোন জিনিসটা স্টোর করতে হবে? এই নাম্বারটা প্রথমে স্টোর করতে হবে না, ইউজার যখন ইনপুট দেবে। স্টোর করার পর আলটিমেটলি আমার হচ্ছে যে এই নাম্বারের উপরই হচ্ছে অপারেশন করতে হবে, তাই না? সেটাই করতে হবে কিনা? কেউ নাই নাকি? জি ভাই। আমাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে যখন ইউজার একটা নাম্বার ইনপুট দিবে সেই নাম্বারটাকে স্টোর করতে হবে না আমাদের মেমোরিতে? হ্যাঁ ভাই। জি ভাই। তো সেই নাম্বারটা স্টোর করতে সেই নাম্বারটা কতটুকু মেমোরি নেবে? আমরা বলছি যে আমরা টাইম কমপ্লিসিটি এবং স্পেস কমপ্লিসিটি ক্যালকুলেট করার জন্য বিগ ও একটা মানে নোটেশন ইউজ করে থাকি, বিগ ও নোটেশন। বিগ ও নোটেশন, ওমেগা নোটেশন আর থিটা নোটেশন। তো বিগ ও নোটেশন, ওমেগা নোটেশন আর থিটা নোটেশন এগুলাকে হচ্ছে আবার আমরা কিছু জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকি, যেমন হচ্ছে এন, এন স্কোয়ার, এন কিউব, লগ এন, এগুলোর মধ্যে। এই ফাংশন গুলো ছাড়া বেশি বড় ফাংশনের দিকে আমরা যাই না। হ্যাঁ, অনেক সময় যাওয়া যাওয়া হয় যেগুলো বড় অ্যালগরিদম অ্যানালাইসিস করে অনেক বড় ফাংশন পাওয়া যায় সেগুলোর জন্য। আবার হচ্ছে বিগ অফ ওয়ান, বিগ অফ ওয়ান মানে হচ্ছে কনস্ট্যান্ট টাইম নেই সেটা। তো এই যে হচ্ছে নাম্বারটা হচ্ছে স্টোর হবে, নাম্বারটা হচ্ছে এটা। এই প্রোগ্রামটা যদি আমরা স্পেস কমপ্লিসিটি বলি, স্পেস কমপ্লিসিটি কত হবে? এই প্রোগ্রামটা স্পেস কমপ্লিসিটি হচ্ছে বিগ অফ ওয়ান, মানে হচ্ছে বিগ ও অফ ওয়ান এরকম হবে, বিগ ও অফ ওয়ান। কেন বিগ অফ ওয়ান? কারণ হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট নাম্বার আমরা স্টোর করব, বড় কোনো নাম্বার হচ্ছে আমরা স্টোর করবো না। হ্যাঁ, অনেকে বড় নাম্বার স্টোর করতে পারে, আর সেটা তো ইন্টিজারের মধ্যে ধরবে না। বা কেউ যদি লং লং ও ডিক্লেয়ার করে তারপরে হচ্ছে এই প্রোগ্রামটার কমপ্লিসিটি বিগ অফ ওয়ানই হবে। আরেকটা প্রোগ্রাম আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে মনে করো হচ্ছে যে এখানে কেউ ইভেন নামের একটা অ্যারে ডিক্লেয়ার করলো, যেটা হচ্ছে যে নাম 100 ছিল। তো একটা ফর লুপ চালাইলো, int i is equal to 0, i less or equal 100 পর্যন্ত এবং i plus। এন্ড এখানে যেটা করতে পারি আমি সেটা হচ্ছে ইভেন অফ i জোড় ইন্ডেক্স গুলোকে আমি ট্রু করে দিতে পারি। i plus equal to 2, even of i is equal to 1। প্রোগ্রামিং এ আমরা কি জানি, 0 আর 1 মানে হচ্ছে যে বিট অন আর অফ। দ্যাট মিনস আমাদের হচ্ছে যদি
জিরো থাকে তাহলে সেটা মিথ্যা, আর যদি ওয়ান থাকে তাহলে সেটা ট্রু। তো আমরা একটা ফর লুপ চালাইলাম জিরো থেকে নিয়ে হচ্ছে 100 পর্যন্ত এবং প্রতিবার 2 করে বাড়াইলাম। তো এখন এখানে কি হবে, 0 নাম্বার ইন্ডেক্সটা 1 হয়ে থাকবে, দেন 2 নাম্বার ইন্ডেক্সটা 1 হয়ে থাকবে, 4 নাম্বার ইন্ডেক্সটা 1 হয়ে থাকবে, 6 নাম্বার ইন্ডেক্সটা 1 হয়ে থাকবে, মানে যতগুলো জোড় ইন্ডেক্স আছে এবং জোড় নাম্বার আছে আহ সবগুলো ইন্ডেক্স কিন্তু 1 হয়ে থাকবে, তাই না? তো এবার হচ্ছে যে ই করতে পারি, ইফ ইভেন অফ আই এই প্রোগ্রামটা রান করলে এক্সিকিউট হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য ইয়ে করলাম, দিলাম। আচ্ছা, এখানে যেটা করছি যে একটা ইভেন অ্যারে নিছি, অ্যারেটার সাইজ দিচ্ছি 101, এবং পরে হচ্ছে যে আমি আহ সবগুলা হচ্ছে অ্যারে, এখানে আরেকটা লুপ চালাইতে হবে। আর বেজোর গুলা ও বলতে কিভাবে, ইন্টিজার i is equal to 0, i less or equal 100 এবং i প্লাস প্লাস। প্রত্যেকটা হচ্ছে যে প্রথমে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু আমি 0 করে দিলাম, মানে ধরে নিলাম আমার প্রত্যেকটা নাম্বার হচ্ছে বেজোড়। পরে হচ্ছে আমি আরেকটা লুপ চালাইলাম এবং 2 করে করে বাড়ায় প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু আমি 1 করে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমি এখানে যেটা করতে পারি যে এখানে আরেকটা ফর লুপ চালাতে পারি, ফর ইন্ট i is equal to 0, i less than or equal 100 এবং i প্লাস প্লাস। এইখানে হচ্ছে আমরা একটা কন্ডিশন দিতে পারি যে ইফ ইভেন অফ i, যদি হচ্ছে এটা ট্রু হয় তাহলে সি আউট হচ্ছে আমার i এর ভ্যালুটা প্রিন্ট করবে এবং পাশে লিখবে ট্রু। ইভেন পাশে লিখবে ইভেন, এন্ড একটা ফুল স্টপ দিবে, দেন একটা ইনলাইন এলস। এটুকু কপি করি, এই হচ্ছে আমার অড। চালাই দেখি কি হয়। তো এরকম একটা আউটপুট দেখা যাচ্ছে। তো 0 ইভেন, 2 ইভেন, 4 ইভেন, যেগুলো ইভেন আর কি সেগুলো হচ্ছে আমার ইভেন পিক করছে, আর যেগুলো অড সেগুলো অড প্রিন্ট করছে। তো এখানে আমি ফাইনালি, এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা অ্যারে নিছি 101 সাইজের, এবং হচ্ছে 100 পর্যন্ত লুপ চালাই হচ্ছে আমি সবগুলো হচ্ছে অ্যারের ইন্ডেক্স আমি 0 করে দিছি, মানে ফলস করে দিছি, এবং পরে হচ্ছে 2 করে করে বাড়ায়া সেগুলো হচ্ছে আমি ট্রু করে দিচ্ছি। তাই যেহেতু আমি বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করবো, তো আমি একটা লুপ চালাই আবার 100 পর্যন্ত, এখানে আবার চেক করছি ইভেন অফ আই, মানে আইটেম ইন্ডেক্সটা ট্রু কিনা। যদি আইটেম ইন্ডেক্সটা ট্রু হয়, মানে 1 হয়, তাহলে এটা এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে, আদারওয়াইজ হবে না। তো যখনই হচ্ছে এটা ট্রু হয়েছে, এই স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে এবং ইভেন নাম্বার গুলো প্রিন্ট করছে, এবং যখন এটা ফলস হয়েছে তখন এই স্টেটমেন্ট এক্সিকিউট। তো এই প্রোগ্রামটা আগের প্রোগ্রামের কমপ্লিসিটিটা আমরা দেখছি যে হচ্ছে বিগ অফ 1, মানে হচ্ছে কনস্ট্যান্ট টাইম হয়ে যেতেছে। এই প্রোগ্রামের কমপ্লিসিটিটা আসলে আমরা কিভাবে ডিফাইন করবো, একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবা যে এই প্রোগ্রামের কমপ্লিসিটিটা হচ্ছে, সরি মানে কমপ্লেক্সিটিটা হচ্ছে, যদি টাইম কমপ্লেক্সিটির কথা বলি তাহলে তো বিগ অফ 1 হবে সেটা, কারণ এখানে ফাইনিট বলে দেওয়া আছে 100। এর আগে হচ্ছে আমরা সাইডে দেখছি যদি হচ্ছে ফাইনিট বলে দেওয়া থাকে তাহলে সেটা হয় বিগ অফ 1। তাহলে এইটার হচ্ছে স্পেস কমপ্লেক্সিটিটা কত হবে, এটা স্পেস কমপ্লেক্সিটি কি বিগ অফ 1 হবে? কি হইতে পারে, কারো কোনো আইডিয়া আছে? শেষ, আজকে ক্লাস লেকচার শেষ মোটামুটি এতটুকু, আমরা পরবর্তী ক্লাসে স্ট্যাক আর কিউব করবো। এটা স্পেস কমপ্লেক্সিটি কত হইতে পারে, কারো কোনো আইডিয়া?
আচ্ছা, যাই হোক। উম, এটার হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে মানে এই প্রোগ্রামগুলোর বেশিরভাগ প্রোগ্রামগুলোর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন ধরা হয়। কারণ হচ্ছে যে মেমোরিতে হচ্ছে এন টাইমস মানে জায়গা নাই, মানে ফাইনিট বা হচ্ছে বিগ অফ ওয়ানও বলতে পারো, কোনো সমস্যা নাই। বিগ অফ ওয়ান বা বিগ অফ এন তোমার যেটা খুশি তুমি সেটা বলতে পারো, যেহেতু সেখানে অ্যারের একটা ব্যাপার স্যাপার আছে। যেমন ইভেন অফ 100 এন, এটা মানে হচ্ছে আমি যখন অ্যারে পড়াইছিলাম, আমি কি অ্যারে পড়াইছিলাম নাকি মনে নেই, যাই হোক। তো যখন আমি কেউ হচ্ছে যে ইভেন অফ 101 এরকম ডিক্লেয়ার করে, তখন মেমোরিতে এরকম জায়গাতেই হয় ইভেন 0, তারপরে হচ্ছে ইভেন 1, তারপর হচ্ছে ইভেন 2, তারপর হচ্ছে ইভেন 3। এভাবে করে করে এইভাবে করে 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 গিয়ে গিয়ে আসছে। এইভাবে করে করে গিয়ে একদম হচ্ছে ইভেন 101 পর্যন্ত। পর্যন্ত চলে। এবং প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু তুমি এক একটা ইন্টিজার নাম্বার রাখতে পারবা, ইভেন জিরোতে তুমি একটা ইন্টিজার নাম্বার রাখতে পারবা, এখানে একটা ইন্টিজার রাখতে পারবা, তো অনেক বড় একটা হিউজ ডেটা তুমি এটার মধ্যে রাখতে পারবা। তো দ্যাটস ওয়াই তুমি যদি কেউ এটা স্পেস কমপ্লেক্সিটি বলে, স্পেস কমপ্লেক্সিটিটা ইউজুয়ালি হচ্ছে বিগ ও অফ এন বলাটাই বুদ্ধিমানের কাজ। এন বলাটা বুদ্ধিমানের কাজ এই জন্য, কারণ হচ্ছে যে এই 101 এটা একটা এন, তো এটার মান যত হবে আমার স্পেস কমপ্লেক্সিটিটা তত বেশি হবে। এখন কেউ তো আর 101 বলতে পারবে না, তো 101 না বলে বিগ ও অফ এন বলাটা বেটার। যে আমার অ্যারের সাইজটা যত, মানে অ্যারের সাইজের উপরে কিন্তু এই প্রোগ্রামটার স্পেস কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করবে। সেই দেখো, এটার উপর ডিপেন্ড করবে, এটা তো কনস্ট্যান্ট টাইমে হয়ে যেতেছে ইনিশিয়ালাইজেশন, এটার উপর এটাও কনস্ট্যান্ট টাইমে হয়ে যেতেছে, এটার উপর স্টেটমেন্টটা কনস্ট্যান্ট টাইমে হয়ে যেতেছে, মেমোরি নিচ্ছে না। মেমোরি নিচ্ছে কি, মেমোরি নিচ্ছে হচ্ছে এই ইভেন 101 এই আর এটা। আমি যখন এটা স্পেস কমপ্লেক্সিটি হিসাব করতে যাব, অবশ্যই আমার কোন জিনিসটা মেমোরি নিচ্ছে সেটা কনসিডার করতে হবে। এবং যেহেতু এটা একটা মানে এটা মেমোরি নিচ্ছে, তো আমাদের এটার স্পেস কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ এন। টাইম কমপ্লেক্সিটির কথা যদি বলি তাহলে সেটা বিগ ও অফ 1 হবে, কারণ হচ্ছে কনস্ট্যান্ট টাইম হয়ে যেতেছে, ফাইনাইট 100 বারই চলবে, এর বেশি চলবে না। That's it. তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত ছিল। এখন এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এবং ডাউট থাকে তাহলে বলতে পারো। আচ্ছা, রেদওয়ানের একটা প্রশ্ন ছিল, সেটা কোনটা জানো? n/2 কেন হইলো না, তাই তো? হ্যাঁ ভাই। আচ্ছা, হ্যাঁ, গুড। তো এই যেমন i+=2, তাই না? যেমন এখানে হচ্ছে যে 100-র জন্য এটা 100 বার চলছে, আর এখানে এটা চলছে কতবার, 50 বার। হ্যাঁ ভাইয়া। হম হম। তো এখন তাইলে আমরা তো বলতেই পারি যে এটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ, এখানে যদি এন থাকতো বিগ অফ এন, আর এটার কমপ্লেক্সিটি হচ্ছে যেহেতু 50 বার চলছে বিগ অফ n/2, তাই না? হ্যাঁ ভাই। এই প্রোগ্রামের ক্ষেত্রে এই যদি এই প্রোগ্রামের ক্ষেত্রে বলি, এই প্রোগ্রামের ক্ষেত্রে সেটা বলতে পারবো না, কারণ আমি দেখছি যে দেখাইছি একটা প্রোগ্রামের কমপ্লেক্সিটি হচ্ছে সেটার যে হায়ার মানে যেই ফাংশনটা থাকে সেটার উপর ডিপেন্ড করে। যেমন যদি হচ্ছে একটু স্লাইডে যাই, স্লাইডটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। ক্লাসে দেখি অনেকে ঢুকে জয়েন দিয়ে চলে যায়, দেখি প্রবলেম নাকি বুঝে না, আমি আসলে বুঝি না। আচ্ছা, যাই হোক। যেমন এই যে এই একটা ফাংশন ছিল, এই ফাংশনটার হচ্ছে যে এটার কমপ্লেক্সিটি কত, বিগ অফ n² log n। n² log n কেন? কারণ এটাই কিন্তু n² log n কিন্তু আমাদের সব থেকে বড় রেজাল্টটা দিবে, তাই না? হ্যাঁ। তো দ্যাটস ওয়াই কিন্তু আমার এই ফাংশনের কমপ্লেক্সিটি n²log n। তো এখন এই প্রোগ্রামটা যদি কমপ্লেক্সিটির কথায় আসি, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু শুধু কি এটার উপর ডিপেন্ড করতেছে, এই লুপটার উপর? অবশ্যই না, এখানে কিন্তু তিনটা লুপ চলতেছে, এই একটা, এই একটা, এই একটা। তো এই তিনটা লুপের মধ্যে যেটা হচ্ছে বড় বা সব থেকে বেশি টাইম নিচ্ছে, সেটার উপর বেস করে আমার এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি দাঁড়াবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে এই i+=2 এটা হইলে তো আমি n/2 বলে দিতে পারি, তাই না? হ্যাঁ ভাই। n/2 আমি বলতে পারি, কিন্তু যখন হচ্ছে যে আরেকটা লুপের উপর ডিপেন্ড করবে তখন আমি n/2 বলতে পারবো না। n/2 বলা যাবে, n/2 যে বলা যাবে না তা না, ভ্যালিড কোশ্চেন। n/2 বলা যাবে, বাট সেটা যদি আরেকটা লুপের উপর ডিপেন্ড করে তাহলে বলা যাবে না। যদি এটা সিঙ্গেল লুপ থাকে, মানে একটা সিঙ্গেল লুপ আছে জাস্ট, আর কিছু নেই, n/2 আছে, i+2, তাহলে তুমি n/2 বলতে পারো, বা nও বলতে পারো, দুইটাই কারেক্ট, কোনটাই ভুল না। n/2 বলতে পারো,
বিগ অফ এনও বলতে পারো, দুইটাই কারেক্ট, কোনোটাই ভুল না। বাট যদি হচ্ছে যদি এরকম থাকে একটা লুপ, তিনটা লুপ থাকে, তাহলে যে লুপটা সব থেকে বেশি বার চলবে সেটার উপর বেশ করে টাইম কমপ্লেক্সিটি হবে। আর যদি শুধু একটা সিঙ্গেল লুপ চলতো তাহলে n/2 বলা যাবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝছি। জি ভাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ভাই ক্লাসটা ভাই আজকেই অনলাইনে দিয়ে দেন ভাই, ইয়েতে হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করবো মোবাইলে আজকে দেখে দেন। অনলাইনে দিয়ে দেওয়ার জন্য। আর আমাদের তো আজকে ক্লাস ফুললি শেষ হলো না, আমি লেন্দি করলাম না স্ট্যাক আর কিউ, কারণ হচ্ছে এটা স্ট্যাক আর কিউ বুঝাইলেও আরো অনেকেই বুঝতে পারবে না, কারণ যেহেতু একটু ইয়া টপিক। আমি চেষ্টা করব যে, আচ্ছা এখন আমার স্ক্রিনটা কি শেয়ারে আছে? না ভাইয়া। না, আচ্ছা তাহলে এতক্ষণ যেহেতু কষ্ট করছো তোমরা, একটু কষ্ট করে আমি বলে দিই নেক্সট কষ্ট কবে হবে। আচ্ছা, এই টপিক গুলো অনেক সময় একটু কঠিন লাগতেছে না? জি ভাই একটু জি লাগছে। ভাই একটু আছে। বোঝা যাচ্ছে মোটামুটি? আমি তো চেষ্টা করি মোটামুটি পড়ে এসে দেন হচ্ছে সিরিজ দিয়েতে যেভাবে বোঝানো যায়। এখন আমার মানে মাঝে মাঝে আমি সন্দেহ থাকে, মানে আমার ইয়া থাকে, সন্দেহ থাকে যে সবাই বুঝতেছে কিনা। যদি কেউ না বুঝে থাকে, যদি ক্লাসের মধ্যে সে প্রশ্ন করে নিঃসংকোচে, তাহলে আমি বুঝাই দিতে পারবো আশা করি। কারণ এগুলো খুব বেশি কঠিন জিনিসও না একদম, যে একদম না বোঝানোর মতো। কিন্তু কেউ যদি প্রশ্ন না করে চুপ করে থাকে তাহলে সে বুঝতে পারবে না। যাই হোক, স্ট্যাক এবং কিউ হচ্ছে আমাদের বাকি আছে। এটা ক্লাস ছিল জুলাই 7-এ, আজকে হচ্ছে আমাদের June 6। কালকে হওয়ার কথা ছিল, আজকে 7। তো প্রবলেম সলভিং ক্লাসটা যদি লিমন ভাই কালকে নেয়, কালকে কি 8 তারিখ? আজকে তো 8 তারিখ। তো প্রবলেম সলভিং ক্লাসটা যদি লিমন ভাই 9 তারিখে নেয়, 11 তারিখে আমার ক্লাস আছে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ এবং বাবল সর্টের উপর। তো আমি 11 তারিখে এই তিনটা নিয়ে নিব। 11 তারিখে আমি তিনটা নেওয়ার পরে এই যে 15 তারিখে যে আমার উইকলি রিভিশন এন্ড প্রবলেম সলভিং ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে আমি যার যে প্রবলেম গুলো সেটা দেখবো, সেটা দেখার পরে ট্যাক এবং কিউর উপর ক্লাস নিব। তাছাড়া আর ইয়া নেই। তো একদিন ব্রেক হয়েছে রেখে কবে চলে যেতে সেটা, July 15। এরপরে হচ্ছে যে আমার গ্রাফ থিওরি এন্ড ট্রি এর উপরে বিএফএস ডিএফএস নিয়ে কিছু আলোচনা আছে এখানে। বুঝি না আমারে হচ্ছে এত বড় বড় জিনিস ভাই দিয়ে রাখছে কেন খালি। এইখানে তো দেখি ভাই ঈদের বন্ধ নাই। আচ্ছা, ঈদের বন্ধ? এই যে ঈদ 20 তারিখ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমার ক্লাস আবার ইয়ে যাবে। আহ কয় তো শেষ হয়? আচ্ছা, আগস্টের 4 তারিখ শেষ হবে, সমস্যা নাই। আমি এই পর্যন্ত ফ্রি আছি ইনশাল্লাহ। আচ্ছা, ঈদের বন্ধ নেই, সমস্যা নাই। ঈদের যদি ওভারল্যাপ হয়ে যায় তাহলে ওই রুটিনটুকু নিজের মতো করে আবার পরে করে নেওয়া যাবে, সমস্যা নেই। ঈদে বন্ধ পাবা, কোনো চিন্তা নেই, ঈদ এনজয় করতে পারবে। ওকে, সবাই কি খাওয়া দাওয়া হয়েছে? না ভাই, খাবো এখন। আচ্ছা, আমি বাইরে থেকে এসে কাপড়ও খুলি নাই, ফ্রেশও হই নাই। ফ্রেশ হওয়া উচিত ছিল রে, তারপরও আমি চিন্তা করতেছিলাম যে আমি তো কালকে শিডিউল চেঞ্জ করলাম, আজকে দিলাম, আজকে দুপুরে ক্লাস নিতে পারলাম না, রাতে যদি নিতে না পারি এটা খুবই কথার পর তাহলে খেয়ে যাবে। তবে ভাইয়া আপনার সমস্যা থাকলে ভাইয়া সমস্যা নেই, আপনি যেভাবে সুবিধা হয় ওইভাবে নেবেন। হ্যাঁ না ভাই। না না, আসলে গতকালকে আমি ক্লাসটা নিতে পারতাম, বুঝছো? যেমন হচ্ছে দেখো, এই যে আজকের ক্লাসে কিন্তু নাই স্টুডেন্ট। আমার যেটা মনে হয় এই যে সিটিএফ নিয়ে হচ্ছে কোনো সেশন নিতেছে মনে হয় না, না? সিটিএফ জি ভাই। সিটিএফ জি হ্যাঁ জি ভাই। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে কেউ আছে কিনা আমি জানি না, বা ওইখানে সেশন হচ্ছে কিনা জানি না। গতকালকে ভাইদের যেহেতু সেশন ছিল এই জন্য আমি কালকে ক্লাস নিতে পারতাম সন্ধ্যা 7টা থেকে। তো একজন বলতেছে ভাই দুপুরে নেন, আরেকজন বলতেছে ভাই সন্ধ্যায় নেন, ভোট হয়ে গেছে সমান সমান। কালকে ভাই সেশনটা হয় নাই, ক্লাসটা নিয়ে নিলে হয়ে যেত। কালকে রাতে রাত্রে নিয়ে নিলে, ভাইয়াদেরও কারেন্ট ছিল না, বললো যে ওই রাতে স- নিয়ে যদি দেখছো? ওরা তো বললো যে রাতে সেশনের জন্য করবে না। তো এই জন্য আসলে মানে সমস্যাটা হয়ে গেছে জি ভাই। এখন। কেউ বলতেছে ভাই বিকেলে নেন, কেউ বলতেছে রাতে নেন, এরকম হইলে কনফিউশনে ধরো পড়ে যাওয়া লাগে। আমি যদি জোর করে দিয়ে দিই বিকেলে, তাহলে সবাই মনে করতে পারে ভাই ওর কথা শুনলো আমার কথা শুনলো না, এটা মনে কষ্ট হইতে পারে। তো এই জন্য আমি হচ্ছে আজকে ক্লাস দিছি। এখন আজকে ক্লাস দেওয়ার আমি বিপদে পড়ে গেছি। তো যাই হোক ভাই প্রবলেম, অসুবিধা নেই, আপনার সুবিধা করে ক্লাস নিন। যাই হোক প্রবলেম নাই, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এই যে
একটু এখন হায়ার টপিকে আসতেছে, এই জিনিসগুলো তোমরা বুঝতেছো কিনা। আমি একটা কথা বলি ভাই, মনে করো যদি এই জিনিস বুঝতে না পারো, এই সাইবার সিকিউরিটি, এটা সেটা, এই ডেভেলপমেন্ট ওই ডেভেলপমেন্ট, এগুলোর দিকে আগায়ও না। আগায়ও না বলতে আমি তোমাদেরকে ডিমোটিভেট করতেছি না, মানে খুব বেশি দিন তাহলে টিকে থাকতে পারবে না। প্রোগ্রামিং এর বেসিকটা স্ট্রং হয়ে যে কোনো সেক্টরে গেলে খুব সহজে টিকতে পারবে। যেমন হচ্ছে যারা গুগল, মাইক্রোসফট এই সমস্ত কোম্পানিতে যারা জব করে, আমি আবারও একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে যে যদি হচ্ছে তুমি পরীক্ষার মধ্যে A+ পাওয়ার স্বপ্ন দেখো বা A+ পাওয়ার জন্য পড়াশোনা করো, তাহলে তুমি A+ না পেলে অ্যাটলিস্ট A গ্রেড পাবা। বাট যদি তুমি টাইনা টুইনা হচ্ছে চিন্তা করো যে না আমি টাইনা টুইনা পাস করতে পারলেই হলো, তাহলে কিন্তু তুমি দেখা যাবে যে পাশই করতে পারবে না, ফেল করার সম্ভাবনা অনেক বেশি। তো দ্যাটস ওয়াই আইটি সেক্টরে যদি টিকে থাকতে চাও, তাহলে প্রোগ্রামিংটা ভালো করে করো। যেমন দেখবা যারা গুগল, মাইক্রোসফট বড় বড় টেক জেন্ট কোম্পানিতে জব পায়, তারা দেখবে যে বলে আমরা তো কোনো কিছু শিখি নাই, ওয়েব ডেভেলপমেন্ট শিখি নাই, কিছুই শিখি নাই। দেখবা মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট শেষ করার পরে এসব বড় বড় কোম্পানিতে জব পাইছে, দেখবা কেউ বলে নাই যে হচ্ছে আমি এটা শিখছি ওটা শিখছি। সবাই বলবে যেটা, দেখবে যে আমি প্রোগ্রামিং করছি, প্রবলেম সলভিং করছি, এটাই করছে তারা। এবং এটা দেখেই তারা নেয়, তারা দেখে না যে তারা কি পারে না পারে। কারণ যারা প্রোগ্রামিং প্রবলেম সলভিং পারে, তারা আলটিমেটলি যে কোনো জিনিস খুব সহজে শিখতে পারে। তুমি যদি যে কোনো একটা স্পেসিফিক টুলস শিখো, তাহলে কিন্তু তুমি তোমার লাইফটাকে লিমিটেড করে ফেললা যে না, আমি শুধু এটাই পারি, কিছু পারি না। বাট যখন তুমি হচ্ছে যে, আমি বলতেছি না তুমি কিছুই শিখো না, অবশ্যই শিখতে হবে। প্রোগ্রামিংটা ভালো করে শিখো, একাডেমিক পড়া যেগুলো আছে সেটা ভালো করে পড়ো, তাহলে তোমার জিনিসটা অনেক বেশি ভাস্ট থাকবে, তুমি যে কোনো সাইডে খুব সহজে সুইচ করতে পারবা। যেমন ধরো, আমি আমার কথা যদি বলি, আমি খুব বেশি দূর এখন আগাইতে পারি নাই, তারপরেও আমি এখন যেটা দেখতেছি, যেমন ধরো আমি যদি এখন চাই যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমি বেশ কয়েকদিন কাজ করছি। পাশাপাশি হচ্ছে যে আমি রিসার্চের কাজও করতেছি, তা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একজন স্যারের আন্ডারে। তারপর হচ্ছে প্রোগ্রামিং এর তো ধরো ক্লাস কিরকম নেই জানি না, তারপরেও একদম যদি হচ্ছে আমাদের যে ইনস্ট্রাক্টর সিলেক্ট করা হয়েছে, এখানে কিন্তু একটা ইন্টারভিউ ফেস ছিল, সেটার পরে কিন্তু ইনস্ট্রাক্টর সিলেক্ট করা হয়েছে। সেটাতে যদি আমি পাশ না করতে পারতাম, তাহলে কিন্তু আমি এখানে ক্লাস নিতে পারতাম না। আবার হচ্ছে যে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পার্ট টাইম তাদের প্রজেক্ট বেসিসে আমি ডিসকাশন করি। তো আমি যেটা দেখছি যে আসলে আমাদের ডিপার্টমেন্টে এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি হয়, যে মানে লিমিটেড করে ফেলা, যে ওয়েব ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া, এটা সেটার দিকে নিয়ে যাওয়া। তো আমি, আমার কাছে যেটা মনে হয় এভাবে লিমিটেড করা উচিত না। তোমার যদি সাইবার সিকিউরিটি বা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, আইওটি, রোবোটিক্স এগুলো যদি ভালো লাগে, তুমি যেতে পারো সেগুলোর সাইডে। বাট রিমেম্বার, তোমার প্রোগ্রামিংটা অবশ্যই করতে হবে এবং একাডেমিক পড়াশোনাটা অবশ্যই ভালো রাখতে হবে। দুইটা ঠিক রেখে তুমি যদি হচ্ছে যেতে পারো, সেটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। তো দ্যাটস ইট, এইটাই। আশা করি আমি বুঝাইতে পারছি। ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।